আসসালামু আলাইকুম। ওয়ান্ডারফুল। আজকের বায়োলজি পাওয়ার স্পন্সরে আজকে আমাদের স্বপ্নপূরণের বায়োলজি ক্লাস। আর অত্যন্ত আনন্দের সাথে জানাই আমাদের বায়োলজি পাওয়ার বইটা আমাদের মার্কেটে চলে আসছে। অত্যন্ত সুন্দরভাবে এবং নিখুঁতভাবে টপিকসগুলো এই বইয়ের ভেতরে সাজানো আছে। হ্যাঁ, আর মানে কি বলবো, যে আসলে নিজের বই বলে বলছি তা না, বইটাতে মানে যে কাজটা করা হয়েছে, মানে এই যে করোনাকালীন এই সময়ের মধ্যে যতটুকু একটা বইকে আপডেট করার জন্য যা যা করতে হয় সবগুলো কাজ এই বইয়ের ভেতরে করা হয়েছে। সো যদি গতকালকের একটা কথা বলি, গতকালকে ইংরেজি ক্লাসে আমি একটা কারণে আমি আসতে পারি নাই। তো আমাদের সবুজ স্যার আমাদের ক্লাস নিয়েছে। আপনারা অনেকেই মেসেজ করেছেন আমাকে যে ভাইয়া আপনার ক্লাসটা করতে পারলাম না কেন। যাই হোক, আমি পরবর্তী ক্লাসে যে সেশন আছে আপনাদের যেই জায়গা থেকে টপিকস আপনারা শেষের দিকে কমেন্ট করেছিলেন, আমি দেখছিলাম পজিটিভ ভার্ব নিয়ে কমেন্ট করছিলেন। তো যাই হোক, আমাকে এই সপ্তাহের যে সময়টায় আমার ক্লাসের শিডিউল দেওয়া আছে সোমবার, আগামী সোমবারে আমার সাথে থাকবেন আপনারা। আমি হচ্ছে শাহরিয়ার সাগর আমার আইডি। তো যাই হোক, আপনাদের জন্য যে ব্যাপারটা বলছিলাম সেটা হলো ইউনিক পাবলিকেশনসের পাওয়ার সিরিজের এই বইটা চলে আসছে। আমি চাই যারা এই মোমেন্টে লাইভে আছেন তাদের সবার হাতে একটা করে বই অন্তত থাকবে, এবং এই বইটা মানে অনেক নিখুঁতভাবে করা হয়েছে। বিশেষ করে রিটেন অংশের জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বইয়ের ভেতরে এমসিকিউ প্রশ্নের যে একটা কালেকশনস আছে, আমি বলতে পারি যে সেই কালেকশন অন্য কোনো বইয়ে আর হয়তোবা এত ব্যাপ্তিভাবে এত বিশেষভাবে সবগুলো ইউনিভার্সিটিকে যোগ করে মানে করা নাই। সো ক্লাসে চলে যান, হাসন রাজি ভাইয়া আছে আমাদের সাথে, তার ক্লাসে থাকবেন এখন। আর সবার কাছে রিকোয়েস্ট, আপনারা এই বইটা যেন আমি আপনাদের আমার হাতে যেরকম আছে আপনাদের সবার হাতে যেন একটা করে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় স্বপ্ন পূরণের সাথে থাকবেন, আপনারা আপনাদের স্বপ্নে চলে যাবেন এই আশা রেখে আমি শেষ করছি। চলে যান আপনাদের বায়োলজি ক্লাসে। ধন্যবাদ শাহরিয়ার সাগর ভাইকে। আমার ক্যাম্পাস লাইফে সব কিছু লাইফের ভাই আমার একজন গাইড বলা যায়, মানে সব কিছুতেই ভাই সবসময় আমাকে সহযোগিতা করেছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ক্লাস নিব, এবং তোমরা কিভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বায়োলজি খুব ভালোভাবে আনসার করে আসতে পারো, বা লিখিত প্রশ্ন এবং হচ্ছে নৈর্ব্যক্তিক অংশের জন্য খুব ভালোভাবে যাতে তোমরা আনসার করে আসতে পারো, এটাও দিক নির্দেশনামূলক আমি একটা ক্লাস নিব। আচ্ছা, আমি একটু প্রথমে কমেন্ট বক্সটা চেক করব। হ্যাঁ, আমার অনেকেই সালাম দিছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখেন আমরা আজকে ক্লাস শুরু করব হচ্ছে গাছফড়িং দিয়ে। আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস আমরা জানি হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। আমরা যখন ক্লাস নিব, ক্লাসের ক্ষেত্রে যে যখন আমরা প্রাণী বিজ্ঞানে যাই, যে আমাদের একটা গুরুত্বপূর্ণ যে একটা টপিকস যেটা হচ্ছে গাছফড়িং, যেটা আমরা হচ্ছে খুব বেশি দূরে যাওয়া লাগে না, বাড়ির একটু পাশ দিয়ে গেলেই আমরা গাছফড়িং দেখতে পাই। এবং বিশেষ করে বিকালের দিকে অনেক বেশি ঘাসফড়িং আমরা ধান খেতে তারপর বিভিন্ন অঞ্চলে আমরা যখন ঘুরতে যাই তখনও কিন্তু একটা ঘাসফড়িংয়ের ছড়াছড়ি দেখতে পাই। এই যে ঘাসফড়িং, এই ঘাসফড়িংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস আজকে আমরা আলোচনা করব, যেটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রে দুর্বলতা থাকে। এই ঘাসফড়িংটা মানে বুঝতে পারে না আসলে কিভাবে তারা হচ্ছে এটা ভালো করতে পারবে। তো ঘাসফড়িংয়ের আলোচনা করতে গেলে আমাদের কিছু নির্দিষ্ট বেসিক মানে হচ্ছে শুরুতে আমরা এমনভাবে আগাবো যাতে হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে একদম আজকের ক্লাসের পরে যাতে একদম আজীবনের জন্য মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তার জন্য আপনাদের দরকার হচ্ছে আমার ক্লাসটার সাথে সম্পূর্ণভাবে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকা। আমি একটু কমেন্ট বক্সটা চেক করব, তারপরে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা আজকে শুরু করব। আর আপনারা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন এবং হচ্ছে যে ক্লাসটা একটু সবাইকে শেয়ার করে জানাই দেন, যেটা হচ্ছে আজকে ঘাসফড়িংয়ের ক্লাসটা হবে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। এমডি সাব্বির ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে হাসান রাজি।
অর্নিতে আরবিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া সাফরি নিয়তি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে শুরু করতেছি আমাদের ক্লাসটা। প্রথমে আমরা আলোচনা করব ঘাসফড়িং নিয়ে। ঘাসফড়িং এর ক্ষেত্রে প্রথমে আমি হচ্ছে আচ্ছা দেখেন, তাইলে প্রথমে আমরা আলোচনা শুরু করতেছি ঘাসফড়িং নিয়ে। ঘাসফড়িং এর ক্ষেত্রে আমাদের প্রথমে কি জিনিসটা জানতে হবে? ঘাসফড়িং এর ক্ষেত্রে আমাদের কি অংশটা আমাদের প্রথমে জানতে হবে? প্রথমে জানতে হবে ঘাসফড়িংটার ক্ষেত্রে তার পরিচয়টা কি, তার আইডেন্টিটা কি। মানে হচ্ছে আমরা সাধারণত জানি এই যে আমার নাম, তাহলে আমার একটা সিগনিফিক্যান্স আছে, বা আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার দাদার নাম কি, একটা যে নির্দিষ্ট একটা সিকোয়েন্স আছে, আমি কোন বংশের ছেলে। তো আমাদের যেভাবে শ্রেণীবিন্যাস আছে ঠিক সেম ভাবে হচ্ছে ঘাসফড়িং এরও একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে, নির্দিষ্ট পরিচয় আছে। তাহলে আমরা প্রথমে জেনে নিই, যদি বলা হয় ঘাসফড়িং কোন পর্বে, প্রথমে আমরা জানবো হচ্ছে ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। অর্থাৎ আমাদের প্রাণী জগতের ক্ষেত্রে আমরা জানি 9টা হচ্ছে বৃহত্তম মেজর পর্ব আছে, টোটাল 33টা পর্ব আছে, তার মধ্যে হচ্ছে 9টা পর্বের মেজর পর্বগুলাই আমাদের বায়োলজি বই আলোচনা। তার মধ্যে প্রথম পর্বের নাম ছিল হচ্ছে পরিফেরা, তারপরে ছিল নিডারিয়া, তারপরে ছিল প্লাটিহেলমিনথাস, তারপরে ছিল নেমাঠুরা, তারপরে ছিল মলাস্কা, তারপরে ছিল আর্থ্রোপোডা, তারপরে ছিল এখাইনোডার্মাটা, তারপরে ছিল কর্ডাটা। তো 7 নম্বর পর্ব যেটা ছিল সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আমরা এখান থেকে মনে রাখবো ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। আমরা জানি যে যেগুলার হচ্ছে সন্ধিপদযুক্ত যাদেরকে বলা হয়, যাদের পা আছে, যাদের ডানা আছে, তাদেরকে হচ্ছে আর্থ্রোপোডা শ্রেণীভুক্তের আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে আছে ঘাসফড়িং এর পাশাপাশি তেলাপোকা আছে, চিংড়ি আছে, যারা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে দেখো, আমরা প্রথমে জানবো হচ্ছে কি ঘাসফড়িং। ঘাসফড়িং কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আচ্ছা আচ্ছা, এখন দেখেন, আমরা যদি ঘাসফড়িংটাকে বিভক্ত করি, যদি ঘাসফড়িংটার যদি শ্রেণী বিভাগ করি, তাহলে আমরা কয়টা অংশ পাই? প্রথমে দেখেন, আমরা যদি ঘাসফড়িংটা লিখি, তার 2টা অংশ পাই। কয়টা অংশ? 2টা অংশ। একটা হচ্ছে তার বহিঃকঙ্কাল, আরেকটা আছে দেহ। অর্থাৎ আমরা যদি একটা ঘাসফড়িংকে হাতে নিয়ে, যদি একটা ঘাসফড়িংকে নিয়ে যদি তাকে যদি প্রথমে শ্রেণী বিভাগ করতে চাই, প্রথমে তার হচ্ছে 2টা প্রধান অংশ পাবো। তার হচ্ছে যে বাইরের শেপ যেটা আছে, এই বাইরের শেপটার মতো অন্তর্ভুক্তর মধ্যে আছে তার হচ্ছে বহিঃকঙ্কাল অংশটা, এবং তার যে আরেকটা নির্দিষ্ট যে আরেকটা শেপ আছে, এই শেপটাই হচ্ছে তার দেহ। তাহলে দেখেন, আমাদের হচ্ছে একটা হচ্ছে বহিঃকঙ্কাল আর একটা হচ্ছে দেহ। বহিঃকঙ্কালটাকে আবার আমরা 2টি অংশে ভাগ করতে পারি। কয়টি অংশে? 2টি অংশে। প্রধানত হচ্ছে বহিঃকঙ্কালে থাকে, যে বহিঃকঙ্কালটা থাকে এটা হচ্ছে কি নির্মিত যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো কিউটিকল নির্মিত কঙ্কাল দেখা যায়। কিউটিকল নির্মিত কঙ্কাল দেখা যায়। এই কিউটিকল নির্মিত কঙ্কালটার আবার 2টা পার্ট, অর্থাৎ হচ্ছে একটা অঙ্কীয় দিক আর একটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। অর্থাৎ আমরা যদি এভাবে চিত্রের মাধ্যমে যদি আমরা একটা চিন্তা করি এটার কিভাবে দিক, অর্থাৎ এই দিকটা হচ্ছে তার বলা হয় সাধারণত হচ্ছে পৃষ্ঠীয় দিক, মানে হচ্ছে উপরের দিক, আর এই দিকটা হচ্ছে তার নিচের দিক, মানে হচ্ছে অঙ্কীয় দিক। তাহলে আমরা লিখবো হচ্ছে তার অঙ্কীয় দিকে তাকে হচ্ছে স্টার্নাম। কি থাকে? অঙ্কীয় দিকে তাকে হচ্ছে স্টার্নাম, এবং পৃষ্ঠীয় দিকে তাকে তার হচ্ছে টার্গাম। তাইলে আমরা 2টা জিনিস জেনে গেলাম। ঘাসফড়িংকে আমরা প্রধানত 2টি অংশে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে তার বহিঃকঙ্কাল আর একটা হচ্ছে দেহ। তার মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি এই বহিঃকঙ্কালের মধ্যে কি আছে? কিউটিকল নির্মিত কঙ্কাল দেখা যায়। এই কিউটিকল নির্মিত কঙ্কালের আবার 2টা পার্ট, একটা হচ্ছে অঙ্কীয় দিক আর একটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। অঙ্কীয় দিকে থাকে স্টার্নাম আর পৃষ্ঠীয় দিকে থাকে টার্গাম। তাইলে এই গেল আমাদের বহিঃকঙ্কালের অংশ। এখন আমরা মেজর আলোচনা, প্রধান আলোচনা দেহ নিয়ে আমাদের মূলত আলোচনা করব, যেটা থেকে ভর্তি পরীক্ষায় বেশিরভাগ হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে লিখিতর জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, হুম হুম। কি রে? ফুল স্ক্রিন থেকে হাফ স্ক্রিন হয়ে গেছে তো।
আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ঘাসফড়িং এর দেহ অংশ নিয়ে। কি নিয়ে? ঘাসফড়িং এর দেহ অংশ নিয়ে। দেহটাকে আমরা ঠিক সেম ভাবে হচ্ছে তার তিনটা অংশে বিভক্ত করতে পারি। কয়টা অংশে? তিনটা অংশে। আমরা ব্যাক টু ব্যাক আলোচনা করছিলাম ঘাসফড়িংকে প্রধানত দুইটি অংশে বিভক্ত করা যায়। একটি ছিল তার বহিঃকঙ্কাল আর একটা ছিল তার দেহ। এখন আমরা বহিঃকঙ্কাল নিয়ে আলোচনা শেষ, এখন আমরা আলোচনা করব তার দেহ নিয়ে, অর্থাৎ তার যে একটা বডি আছে, তার যে শেপ আছে, তার মধ্যে কি কি জিনিস আছে। তো সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে একটা হচ্ছে তার মস্তক অংশ, মস্তক, বক্ষ, উদর। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ঘাসফড়িং এর যে দেহ যেটা অংশ যেটা আছে, এই অংশের মধ্যে তাকে তিনটা অংশে বিভক্ত করা যায়। একটা হচ্ছে মস্তক, আরেকটা হচ্ছে বক্ষ, আরেকটা হচ্ছে উদর। এখন আমরা পরবর্তীতে এই মস্তক অংশ নিয়ে এবং বক্ষ অংশ নিয়ে এবং হচ্ছে উদর অংশ নিয়ে পরবর্তীতে আলাদা আলাদা ভাবে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারছো ঘাসফড়িং এর বেসিক জিনিসটা কি। বেসিকের ক্ষেত্রে প্রথমে ছিল বহিঃকঙ্কাল, তারপরে ছিল দেহ। ঠিক আছে? আরো একটা জিনিস এখান থেকে মনে রাখবা, ঘাসফড়িং এর ক্ষেত্রে লিখিত যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে হচ্ছে ঘাসফড়িং এর শ্রেণীবিন্যাসটা আসতে পারে। শ্রেণীবিন্যাসটা কিভাবে? তার হচ্ছে এই পর্ব থেকে গণ পর্যন্ত তার শ্রেণীবিন্যাস করো, তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে জানতে হবে। আর যাদের ক্ষেত্রে আমি এটা বলবো হচ্ছে তোমাদের যাদের হচ্ছে বই আছে, বইয়ের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বইও আছে, আব্দুল আলিম স্যারের বইও আছে। তো তোমরা সহায়ক বুক হিসেবে যেহেতু একটা বই লাগে যেটাতে হচ্ছে তুমি লিখিত অংশটা গুছালো পাচ্ছ বা হচ্ছে এমসিকিউ অংশটা গুছালো পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমরা বায়োলজি পাওয়ারটা তোমাদের অবশ্যই পাশে রাখবা। তো সেক্ষেত্রে দেখো এখানে হচ্ছে এটা আছে ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখো ফাইলাম মানে হচ্ছে তার ফাইলামটা দেখো এখানে লেখা আছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। তারপর তার জেনাস কি? পোকিলোসেরাস। স্পেসিস কি? তার হচ্ছে পোকিলোসেরাস পিকটাস। অর্থাৎ হচ্ছে তাকে কি নামে ডাকা হয়? ঘাসফড়িংকে তো আমরা ঘাসফড়িং ডাকতেছি, কিন্তু তার তো একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিটা কি? প্রথমে আমরা জানি ফাইলাম অর্থাৎ হচ্ছে তার পর্ব কি, তাহলে আমরা মনে রাখবো আর্থ্রোপোডা। আর যদি বলা হয় তার গণ নাম কি, তার প্রজাতি নাম কি, সেক্ষেত্রে যদি বলা হয় প্রজাতি নামটা কি, সেক্ষেত্রে আমরা বলবো পোকিলোসেরাস পিকটাস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা প্রথমে আলোচনা করব ঘাসফড়িং এর মস্তক নিয়ে। প্রথমে আমরা তিনটা অংশ পাইছি, এই তিনটা অংশের একটা অংশ ছিল হচ্ছে ঘাসফড়িং এর মস্তক অংশ। তাহলে দেখো মস্তক অংশটা, মস্তক অংশের মধ্যে কি কি জিনিস আছে। প্রথমে একটা পয়েন্ট আমরা এখান থেকে মনে রাখবো, মস্তক অংশটা হচ্ছে 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। কয়টি? আমি আবারও বলতেছি, 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে হচ্ছে মস্তক অংশটা গঠিত। এবং এটার আকৃতিটা কেমন, অর্থাৎ হচ্ছে মস্তকটা শেপটা কেমন, দেখতে কেমন, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটা হচ্ছে নাশপাতি আকৃতির। কেমন আকৃতি? এটা হচ্ছে অনেকটা নাশপাতি আকৃতির মতো দেখতে। এবং এই মস্তক যেটা আছে, এই মস্তকের হচ্ছে একটা বহিঃকঙ্কাল আছে। ঠিক সেম ভাবে আমরা একটু ভাবে আলোচনা করছিলাম তার যে বহিঃকঙ্কাল আছে, ঠিক সেম ভাবে মস্তক অংশটার উপরের অংশটাকে বলা হয় বহিঃকঙ্কাল। এই বহিঃকঙ্কালটার নাম কি? সেক্ষেত্রে আমরা মনে রাখবো মস্তকের বহিঃকঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল, বা এটার আরো একটা নাম আছে যেটাকে বলা হয় এপিক্রেনিয়াম। তাহলে তোমরা দুইটা জিনিস জানছো, একটা হচ্ছে মস্তক আলোচনা, মস্তকের মধ্যে তার কয়টা খণ্ডকের সমন্বয়ে গঠিত, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। এটা দেখতে কেমন? নাশপাতি আকৃতির মতো দেখতে। এবং এই যে মস্তকের যে বহিঃকঙ্কাল আছে, এই বহিঃকঙ্কালটার নাম হচ্ছে হেড ক্যাপসুল বা হচ্ছে এপিক্রেনিয়াম। আচ্ছা, এই গেল আমাদের কিছু মস্তকের বেসিক আলোচনা। এখন আমরা চিন্তা করব হচ্ছে মস্তককে যদি আমরা বিভক্ত করি, অর্থাৎ তার যদি মাথা অংশটা যদি আমরা বিভক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি জিনিস পাবো। সেক্ষেত্রে আমরা প্রথমে মনে রাখবো হচ্ছে মস্তককে যদি আমরা বিভক্ত করি তার সাধারণত হচ্ছে তিনটা অংশ পাওয়া যায়। প্রথমে একটা অংশের নাম হচ্ছে তার পুঞ্জাক্কি। নাম কি? পুঞ্জাক্কি। আমরা সাধারণত জানি পুঞ্জাক্কির সংখ্যাটা হচ্ছে এক জোড়া, যেটা পুঞ্জাক্কির একক যেটা আছে, এই পুঞ্জাক্কির এককটা হচ্ছে ওমাটিডিয়াম। এই পুঞ্জাক্কির কাজটাকে যদি বলা হয়,
অর্থাৎ আরো স্পেসিফিক ভাবে যদি বলা হয় ওমাটিডিয়ামের কাজটা কি, এটাও আমরা বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে ওমাটিডিয়ামটা হচ্ছে যে ঘাস ফড়িং যে আলু যেটা দেয়, এটা হচ্ছে উজ্জ্বল আলোতে কেমন কাজ করবে, অনুজ্জ্বল আলোতে কেমন কাজ করবে, বা এটা হচ্ছে কোনটা কিসের মতো কাজ করবে, তার যে একটা গঠন আছে, এটা নিয়েও আমরা আলোচনা করব। জাস্ট আমি বলে দিচ্ছি, আমরা প্রথম হচ্ছে মস্তকের একটা অংশের নাম হচ্ছে পুঞ্জাক্কি, এবং এটার সংখ্যাটাও আমরা এক্ষেত্রে মনে রাখতে পারি। 1500 থেকে 1800টি, অর্থাৎ পুঞ্জাক্কির সংখ্যাটা বলছে 1500 থেকে 1800টি। অনেক বইয়ে এটা 2000 পর্যন্ত দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটাও একটা মনে রাখতে পারবা, পুঞ্জাক্কির সংখ্যাটা কত। ঠিক আছে, এরপরে দেখো দুই পুঞ্জাক্কি, আমি বলছিলাম পুঞ্জাক্কির সংখ্যা কত, পুঞ্জাক্কির সংখ্যা হচ্ছে 2টি। এখন কথা হচ্ছে যে দুইটা পুঞ্জাক্কি আছে, এই দুইটা পুঞ্জাক্কির হচ্ছে মাঝখানে কি থাকে, অর্থাৎ এখানে কি অবস্থান করে, সেক্ষেত্রে আমরা বলবো দুই পুঞ্জাক্কির মাঝখানে অবস্থান করে উসেলি, বা আমরা বলবো উসেলাস, যেটার আরো একটা নাম আছে, যেটাকে যে নাম দিয়ে ডাকা হয় সেটার নাম হচ্ছে সরলাক্কি। এবং এর পাশাপাশি আর কি কি অংশ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা মনে রাখবো, একটা হচ্ছে অ্যান্টেনা, আর একটা হচ্ছে মুখোপাঙ্গ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে মুখোপাঙ্গ। এই মুখোপাঙ্গ দিয়ে ঘাস ফড়িং কি করে, খাদ্য কেটে চিবানুই চর্বনেক, তারপর হচ্ছে জটিল খাদ্যকে সে চূর্ণ করতেছে, এই সব কিছুই যে জিনিসটা ও যে খাবার গিলতেছে, যে শেষে খাবার গ্রহণ করতে, সবকিছুর মধ্যে অবদানকার মুখোপাঙ্গ। তাহলে দেখো আমরা কি কি জিনিস পাচ্ছি মস্তকের মধ্যে। প্রথম অংশটার নাম হচ্ছে পুঞ্জাক্কি, দুই পুঞ্জাক্কির মাঝখানে অবস্থান করে উসেলি বা উসেলাস, বা যার আরেকটা নাম হচ্ছে সরলাক্কি, এবং এর পাশাপাশি আছে কি অ্যান্টেনা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যার নাম হচ্ছে মুখোপাঙ্গ। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের মোটামুটি মস্তকের আলোচনা। আচ্ছা, এর পাশাপাশি আরো একটা পয়েন্ট তোমরা মনে রাখবা, যেটা বলা হয় যদি বলা হয় দুই পুঞ্জাক্কির মাঝখানে যে উসেলি থাকে, এই উসেলির সংখ্যাটা কত, সেক্ষেত্রে আমরা বলবো দুই পুঞ্জাক্কির মাঝখানে উসেলি বা উসেলাস বা সরলাক্কি থাকে 3টি। তাহলে তোমরা কি কি অংশ জানলা। প্রথমে আমরা আলোচনা করছিলাম ঘাস ফড়িং নিয়ে। ঘাস ফড়িং এর ক্ষেত্রে কি কি ছিল, প্রথমে ছিল একটা হচ্ছে বহিকঙ্কাল এবং তার ছিল আরেকটা দেহ পার্ট। এবার দেখো বহিকঙ্কাল অংশ, বহিকঙ্কালের মধ্যে কি দেখা যায়, কিউটিকল নির্মিত কঙ্কাল দেখা যায়। কিউটিকল নির্মিত কঙ্কালের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে অঙ্কীয় দিক, আরেকটা হচ্ছে পৃষ্ঠীয় দিক, অর্থাৎ একটা উপরের দিক, আরেকটা হচ্ছে কি নিচের দিকে। আমরা দেখছিলাম যেটা হচ্ছে তার অঙ্কীয় দিকে পাওয়া যায় হচ্ছে স্টার্নাম, এবং হচ্ছে পৃষ্ঠীয় দিকে পাওয়া যায় টার্গাম। এই গেল আমাদের কিছু আলোচনা। এরপর আমরা আলোচনা করছিলাম তার দেহ অংশ নিয়ে। দেহটাকে আমরা 3টা অংশে বিভক্ত করতে পারি। কয়টা অংশে? 3টা অংশে। কি কি? প্রথমে আমরা পাইছিলাম মস্তক, তারপরে পাইছিলাম আমরা বক্ষ, তারপরে পাইছিলাম আমরা উদর। মস্তকের আলোচনার ক্ষেত্রে আমরা দেখতে পাইছিলাম মস্তক যে অংশটা যেটা আছে, মস্তকে প্রধানত হচ্ছে 3টা অংশ থাকে। কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে পুঞ্জাক্কি, আর একটা হচ্ছে অ্যান্টেনা বা শুঙ্গ যাকে বলা হয়, এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মুখোপাঙ্গ। এবং দুই পুঞ্জাক্কি যেটা বলছিলাম, এই দুই পুঞ্জাক্কির মাঝখানে কি থাকে বলছিলাম, উসেলি বা উসেলাস বা সরলাক্কি। তাদের সংখ্যাটা কত, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 3টি। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা গেল পুঞ্জাক্কি নিয়ে। আচ্ছা, এই গেল তাহলে আমাদের মস্তক নিয়ে আলোচনা। এখন দেখো আমরা এরপরে আলাদা আলাদা ভাবে আমরা মুখোপাঙ্গ নিয়েও আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু বক্ষের মধ্যে কি কি অংশ পাই তাও একটু আমরা জেনে নিব। আচ্ছা দেখো, তাইলে আমরা আলোচনা করতেছি বক্ষ। বক্ষ অংশটাকে ঠিক সেম ভাবে হচ্ছে 3টা ভাগে বিভক্ত করা যায়। কয়টা ভাগে? 3টা ভাগে। কি কি? আমরা লিখবো হচ্ছে অগ্রবক্ষ, আমরা লিখবো পশ্চাৎ বক্ষ, মধ্যবক্ষ, এবং আমরা লিখবো হচ্ছে পশ্চাৎ বক্ষ। এবং এখান থেকে আমরা আরো একটা জিনিস মনে রাখবো, যে অগ্রবক্ষ যেটা আছে, এই অগ্রবক্ষের একটা পর্দা আছে। এই জিনিসটা মাঝে মাঝে আসে, মানে অগ্রবক্ষের পর্দার নাম কি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যদি বলা হয় কোনো জায়গায় অগ্রবক্ষের পর্দার নামটা কি, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে প্রোটোনাম, প্রোনোটাম। তাইলে এই গেল টোটাল আমাদের আলোচনা। এবং বক্ষের মধ্যে আমরা কি কি জিনিস পাই এটাও একটু আমরা মনে রাখবো। বক্ষের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে 3 জোড়া পা। কয় জোড়া পা? 3 জোড়া পা। এবং আমরা পাই হচ্ছে 2 জোড়া ডানা, 2 জোড়া ডানা। এবং এর পাশাপাশি আমরা আরো একটা জিনিস দেখতে পাই, বক্ষ অঞ্চলে আছে 2 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, 2 জোড়া
স্পাইরাকল বা হচ্ছে শ্বাসরন্ধ্র। স্পাইরাকলটা কি জিনিস আমরা সবাই জানি, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র যেটা হচ্ছে শ্বসনে আমাদেরকে কি ঘাস ফড়িং এর শ্বসনে হচ্ছে কি করে সাহায্য করে। এখন আমি বলছি ভাইয়া যে স্পাইরাকল বলতে শ্বাসরন্ধ্র তো 2 জোড়া বললাম, এখন তাইলে বাকি যে যে 8 জোড়া আছে এগুলো কত, কোথায় বা কোন জায়গায় আছে, তাই সেক্ষেত্রে আমরা মনে রাখবো টোটাল স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র হচ্ছে 10 জোড়া, যার মধ্যে 2 জোড়া আছে হচ্ছে বক্ষ অঞ্চলে, তাইলে বাকি 8 জোড়া আমরা সেক্ষেত্রে মনে রাখবো এই পাশে উদরীয় অঞ্চলে বাকি 8 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, আমরা আলোচনা করতেছিলাম বক্ষ নিয়ে। বক্ষ কোন জায়গার অংশ ছিল, দেহের অংশ ছিল। এই বক্ষের মধ্যে যখন আমরা বিভক্ত করতে চাইছিলাম, বক্ষকে আমরা প্রধানত 3টি অংশে বিভক্ত করতে পারি। কি কি? একটা হচ্ছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎ বক্ষ। এই গেল আমাদের আলোচনা। এবং বক্ষের মধ্যে আর কি কি জিনিস পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দেখছি 3 জোড়া পা থাকে, তার হচ্ছে 2 জোড়া ডানা থাকে, এবং এর পাশাপাশি হচ্ছে তার 2 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। এখন আমরা জানি স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের সংখ্যা হচ্ছে 10 জোড়া। এখন এই 10 জোড়ার মধ্যে 2 জোড়া স্পাইরাকল থাকে হচ্ছে বক্ষদেশীয় অঞ্চলে, বাকি 8 জোড়া স্পাইরাকল থাকে উদরীয় অঞ্চলে। আচ্ছা, তাইলে এই গেল আমাদের বক্ষদেশের মোটামুটি একটু আলোচনা। এখন আমরা আলোচনা করব উদর নিয়ে। আমরা 3টা অংশ পাইছিলাম, একটা হচ্ছে মস্তক, আরেকটা হচ্ছে বক্ষ, আরেকটা হচ্ছে উদর। এখন উদরের মধ্যে কি কি জিনিস আছে সেক্ষেত্রে আমরা মনে রাখবো উদরীয় অঞ্চলে কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে। উদরের ক্ষেত্রে মনে রাখতে হবে এরা হচ্ছে 11টি খণ্ডকের সমন্বয়ে গঠিত। 11টি খণ্ডকের সমন্বয়ে গঠিত। এবং এর পাশাপাশি আরো একটা জিনিস আমরা মনে রাখবো, তার যে 11টি খণ্ডক আছে তার মধ্যে প্রথম খণ্ডক, আমি আবারও বলতেছি উদরের ক্ষেত্রে 11টি খণ্ডকের সমন্বয়ে গঠিত বললাম। এই যে তার 11টা খণ্ডক আছে, এই 11টা খণ্ডকের ক্ষেত্রে প্রথম খণ্ডকটা তার হচ্ছে অসম্পূর্ণ। প্রথম খণ্ডকটি তার হচ্ছে অসম্পূর্ণ। কারণ কি? যদি বলা হয় প্রথম খণ্ডকটি কেন অসম্পূর্ণ, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে জিনিসটা সেটা হচ্ছে কারণ এর স্টার্নাম যেটা আছে, আমরা স্টার্নাম কোথায় পড়ছিলাম, আমরা দেখছিলাম হচ্ছে তার বহিঃকঙ্কালের ক্ষেত্রে অঙ্কীয় দিকে একটা স্টার্নাম থাকে, তার পৃষ্ঠীয় দিকে হচ্ছে টার্গাম থাকে। এই যে স্টার্নামের যে টার্গামের কথা বললাম, তার যে স্টার্নাম অংশ যেটা আছে, এই স্টার্নামটা হচ্ছে তোমার এর স্টার্নাম যেটা আছে, স্টার্নামটা হচ্ছে পশ্চাৎ বক্ষের সাথে সংযুক্ত থাকে। স্টার্নাম পশ্চাৎ বক্ষের সাথে সংযুক্ত থাকে। খুব ভালোভাবে খেয়াল করিও। দেখো, আমরা আলোচনা করতেছি উদর নিয়ে। এখন বলতেছি কি স্টার্নাম যেটা আছে এটা পশ্চাৎ বক্ষের সাথে সংযুক্ত। তার মানে হচ্ছে যে উদরের প্রথম খণ্ডক যেটা আছে, এই উদরের প্রথম খণ্ডকটা বক্ষদেশীয় অঞ্চলের পশ্চাৎ বক্ষের আলোচনার সাথে পশ্চাৎ বক্ষের সাথে হচ্ছে এই যে স্টার্নাম সংযুক্ত থাকার কারণে বলা হয়েছে উদরের প্রথম খণ্ডকটা অসম্পূর্ণ। তাইলে আমরা কি কি জিনিস এখান থেকে মনে রাখবো? প্রথমে হচ্ছে উদরটা কয়টা খণ্ডকের সমন্বয়ে গঠিত, সেক্ষেত্রে আমরা বলবো 11টি খণ্ডকের সমন্বয়ে গঠিত। এরপরে আমরা আর কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে 2 জোড়া স্পাইরাকল ছিল হচ্ছে বক্ষদেশীয় অঞ্চলে, বাকি 8 জোড়া স্পাইরাকল কোথায় থাকবে? বাকি 8 জোড়া স্পাইরাকল থাকবে উদরীয় অঞ্চলে। এরপর আমরা দেখছিলাম যে জিনিসটা সেটা হচ্ছে এর প্রথম খণ্ডকটা হচ্ছে অসম্পূর্ণ, বাকি সবগুলো হচ্ছে ঠিক আছে, মানে হচ্ছে সম্পূর্ণ। তাইলে এই বেসিক আলোচনা গেল মস্তক যে ঘাস ফড়িং এর আলোচনায়, যে মস্তক, তারপর হচ্ছে বক্ষ, উদর, 3টা আলোচনায় আমাদের গেল। এরপরে আমরা আলোচনা করব তার ভিতরের মধ্যে কি কি জিনিস আছে, অর্থাৎ মস্তকে কি কি অংশ আমরা এখান থেকে জানতে হবে, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, তার আগে আমি একটা এমসিকিউ তোমাদেরকে দিব, যেহেতু যতটুকু পড়াইছি একটা এমসিকিউ ওই প্যাটার্নে কিভাবে আসে যাতে তোমাদের একটু ধারণা হয়। তো সেক্ষেত্রে আমি একটা তোমাদেরকে এখান থেকে বায়োলজি পাওয়ার থেকে একটা প্রশ্ন দিচ্ছি, দেখি কে আনসার করতে পারো খুব দ্রুত। যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা প্রশ্ন দিচ্ছি, খুব দ্রুত আনসার করতে হবে। ঘাস ফড়িং এর মস্তকের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার
অংশটির নাম কি? গাসফড়িংয়ের মস্তকের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার অংশটির নাম কি? কোনো অপশন ছাড়াই আমি বলতেছি, অপশন ছাড়া দেখি কে আনসার করতে পারবা। গাসফড়িংয়ের মস্তকের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার অংশটির নাম কি? এটি একই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল। দেখি কে দ্রুত আনসারটা করতে পারে। হ্যাঁ, তামান্না অরফি কমেন্ট করছো বারটেক্স, রুদেলা আক্তার তোমা বারটেক্স। পটাশিয়াম সাইনাইড বারটেক্স, নাফিস আইমান বারটেক্স, লিটন আহমেদ রক্কু বারটেক্স, মেমডি সাব্বির অ্যান্টেনা, ইসরাত জাহান ইসরাত বারটেক্স বারটেক্স। হ্যাঁ, যারা বারটেক্স আনসার করছো সবার উত্তরই সঠিক, আর যারা আনসার করছো অ্যান্টেনা এটা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে দেখো, আমরা মস্তকের ক্ষেত্রে আলোচনা করছিলাম যে অ্যান্টেনা অংশটা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস, অর্থাৎ তার ক্ষেত্রে অ্যান্টেনা থাকে, কিন্তু এখানে হচ্ছে মস্তকের, আমি বলছি একটা মস্তক তার হচ্ছে পৃষ্ঠদেশ। প্রশ্নটা আসছে পৃষ্ঠদেশে যে ত্রিকোণাকার অংশ যেটা থাকে, এরকম অনেকটা হচ্ছে ত্রিকোণাকার অংশ যেটা থাকে, এই অংশটার নাম কি? সেক্ষেত্রে আমরা মনে রাখবো বারটেক্স। তাহলে প্রশ্নের যা ধরনটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে একটা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এখন দেখো আমরা আলোচনা করছিলাম মস্তক, বক্ষ, উদর নিয়ে। এখন আমরা আলোচনা করব গাসফড়িংয়ের মুখোপাঙ্গ নিয়ে। গাসফড়িংয়ের মুখোপাঙ্গ কিসের মধ্যে ছিল? সেক্ষেত্রে আমরা মনে রাখবো গাসফড়িংয়ের মুখোপাঙ্গ ছিল মস্তকের মধ্যে। গাসফড়িংয়ের মুখোপাঙ্গ আলোচনা করতে গেলে, গাসফড়িংয়ের মুখোপাঙ্গ আলোচনা করতে গেলে আমরা 5টি অংশ পাই, যার মধ্যে প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে 1 নম্বরে থাকে তার ম্যাক্সিলা, তারপরে আছে 2 নম্বরে আছে হচ্ছে ম্যান্ডিবল, 3 নম্বরে হচ্ছে ল্যাবিয়াম, 4 নম্বরে হচ্ছে ল্যাব্রাম, 5 নম্বরে হচ্ছে হাইপোফ্যারিংস বা হচ্ছে উপজিহ্বা। তাইলে এই জিনিসটা একটু তোমরা মনে রাখবা যে গাসফড়িংয়ের যদি বলা হয় কয়টা মুখোপাঙ্গে কয়টি অংশে বিভক্ত, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 5টি অংশে বিভক্ত। আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা এইভাবে মনে রাখতে পারি ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাবিয়াম, ল্যাব্রাম, হাইপোফ্যারিংস। অর্থাৎ ল্যাবিয়াম আর হচ্ছে ল্যাব্রামকে আমরা একসাথে রাখছি, এবং হাইপোফ্যারিংস যেটার আরেকটা নাম আছে হাইপোফ্যারিংস, বা এটাকে উপজিহ্বা নামেও ডাকা হয়। আচ্ছা, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, যার নাম হচ্ছে ম্যান্ডিবল, এটার কাজটা কি? সেক্ষেত্রে আমরা মনে রাখবো, আমরা আগেও বলছি গাসফড়িংয়ের মুখোপাঙ্গ হচ্ছে খাদ্য কেটে চিবানো, সবকিছুতে হচ্ছে তার একটা কাজ আছে, তার একটা অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে ম্যান্ডিবলের হচ্ছে 2টা ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্ট আছে, যে পয়েন্টটার নাম হচ্ছে, অর্থাৎ ম্যান্ডিবলের হচ্ছে তার 2টা মাসেল আছে। মাসেলগুলোর নাম কি? আমরা এইভাবে মনে রাখবো, একটা হচ্ছে অ্যাডাক্টর মাসেল আর একটা হচ্ছে অ্যাবডাক্টর মাসেল। তাহলে আমরা লিখে ফেলতেছি, একটার নাম হচ্ছে অ্যাডাক্টর আর একটার নাম হচ্ছে অ্যাবডাক্টর। দেখো আমরা এখন লিখছি অ্যাডাক্টর। অ্যাডাক্টর কি করে? আমরা জানি, সবাই জানি, অ্যাডাকশনে সহায়তা করে, অর্থাৎ কাউকে কাছে নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা এখানের ক্ষেত্রে কি বলবো? খাদ্যবস্তুকে কাছে নিয়ে আসে। ম্যান্ডিবলের কাজ কি? খাদ্যবস্তুকে কাছে নিয়ে আসা। এবং আরেকটা লিখছি অ্যাবডাক্টর। অ্যাবডাক্টর মানে কি? দূরে ঠেলে দেওয়া। তাহলে 2টা পয়েন্ট আমরা জানছি। ম্যান্ডিবলের কাজ হচ্ছে একটা, তার যে অ্যাডাক্টর মাসল যেটা আছে, এই অ্যাডাক্টর মাসেলের সাহায্যে সে কি করে? খাদ্যবস্তুকে কাছে নিয়ে আসে। এবং অ্যাবডাক্টর মাসেলের সাহায্যে সে কি করে? খাদ্যবস্তুকে দূরে ঠেলে দেয়। তাহলে আমরা 2টা পয়েন্টে এখানে লিখবো, ম্যান্ডিবলের কাজ হচ্ছে খাদ্যবস্তুকে কাছে নিয়ে আসা এবং দূরে ঠেলে দেওয়া। আমি সবারটাই পড়তেছি, তো সেক্ষেত্রে মানে মন খারাপের কিছু নাই, সবারটাই আমি পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই জিনিসগুলো, এবং এখান থেকে কিছু ছোট ছোট পয়েন্ট আমরা এখান থেকে মনে রাখতে পারি। যেহেতু তোমাদের এখনো কারো অনেক বই আসে নাই, তো যাদের হাতে যখন বই আসবে এই জিনিসগুলো একটু মনে রাখবা, যে মস্তকের ক্ষেত্রে কি কি জিনিস যে
মুখপাঙ্গের ক্ষেত্রে কি কি জিনিস ভাই আমরা মনে রাখবো, সেক্ষেত্রে প্রথমে মনে দেখো ল্যাব্রাম, প্রথমে ল্যাব্রাম জিনিসটার মধ্যে ল্যাব্রামটা দেখতে কেমন সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে চাপা চাকতির মতো, চাপা চাকতির মতো। আচ্ছা, এরপরে দেখো যে জিনিসটা আমরা মনে রাখতে পারি এটার কাজ কি, এটার কাজ যদি কি বলা হয় সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটা হচ্ছে খাবার ধরে রাখতে, খাবার ধরে রাখতে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে সাহায্য করে, ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে সাহায্য করে। তাহলে দেখো আমরা 5টা পয়েন্টের নাম লিখলাম, একটা হচ্ছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাবিয়াম, ল্যাব্রাম, হাইপোফ্যারিংস। প্রথমে আমরা আলোচনা করতেছি ল্যাব্রাম নিয়ে। ল্যাব্রামটা যদি বলা হয় দেখতে কেমন সেক্ষেত্রে আমরা মনে রাখবো চাপা চাকতির মতো। এটার কাজ কি যদি বলা হয় সেক্ষেত্রে প্রথম পয়েন্ট এটা হচ্ছে খাবারটাকে ধরে রাখতে সাহায্য করে, এবং আরো একটা জিনিস এটা কি করবে, এটা হচ্ছে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিবে। ম্যান্ডিবলের দিকে ঠেলে দিলে কি করবে, তার দুইটা মাসেল আছে, মাসেল দিয়ে কি করবে, হয় এই খাবারটাকে সে কাছে নিয়ে আসবে, হয় এটাকে কি করবে দূরে ঠেলে দিবে। তাহলে দুইটা পয়েন্ট, ওই যে জিনিসটা আমরা জানি যে প্রেম কাহিনীর মধ্যে হয় কারো কি করবে, কেউ কাছে নিয়ে আসে, আবার কেউ কি করে দূরে ঠেলে দেয়, অর্থাৎ কেউ হচ্ছে ভালোবাসা করে, কেউ ব্রেকআপ করে। যদি বলা হয় ব্রেকআপ তার মানে হচ্ছে তাকে দূরে ঠেলে দিচ্ছে, দূরে কে ঠেলে দিচ্ছে সেক্ষেত্রে আমরা মনে রাখবো ম্যান্ডিবল। কিভাবে, অ্যাবডাক্টর মাসেলের সাহায্যে। আর যদি বলা হয় কেউ কাছে চলে আসতেছে, কাছে আসো, কাছে আসার মানে কি, কাছে আসার মানে হচ্ছে অ্যাডাকশন। অ্যাডাকশন মানে কি, খাদ্যবস্তুকে কাছে নিয়ে আসা। হ্যাঁ, অনিকাল হাসান কমেন্ট করছো ভাইয়া রিটেনের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলোও বলবেন। আচ্ছা ঠিক আছে, এগুলোও বলে দিব। দেখো এই জিনিসগুলো আগে দেখো, এগুলো যদি জানো, একটা জিনিস দেখো রিটেন অংশটা, আর তুমি যদি ভালো করতে চাও আগে তোমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ হচ্ছে একটা ভালো কনসেপ্ট থাকতে হবে যে আমার কি কি অংশ এখান থেকে আমার কি কি জিনিস আসতে পারে। অনেকটা সময় বেসিক থেকে প্রশ্ন আসতে পারে যে এই পয়েন্টটা লিখলাম, ঘাসফড়িং এর মুখপাঙ্গ নিয়ে লিখো, অথবা বলে ঘাসফড়িং এর যে মুখপাঙ্গের যে 5টি অংশ আছে 5টি অংশ নিয়ে লেখো, তখন তুমি এই জিনিসগুলো লিখতে পারবা যে ঘাসফড়িং এর মুখপাঙ্গটা কিসের অংশ এবং তার 5টা অংশে বিভক্ত। তার মধ্যে আমরা পাচ্ছি ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস বা উপজিহ্বা। এই ম্যান্ডিবলটার কাজ কি, তারপরে হচ্ছে তোমার এই ল্যাব্রামটার কাজ কি, ল্যাবিয়ামেরটা কাজ কি, ম্যান্ডিবলের কাজ কি, সবকিছু তুমি এইভাবে স্পেসিফিক ভাবে লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যদি বলা হয় ম্যাক্সিলা, ম্যাক্সিলা থেকে আমরা কি কি পয়েন্ট মনে রাখবো যদি বলা হয় সেক্ষেত্রে আমরা কিছু জিনিস মনে রাখবো। দেখো ম্যাক্সিলা আমি লিখলাম, ম্যাক্সিলার ক্ষেত্রে ম্যাক্সিলার আরো একটা নাম আছে, ম্যাক্সিলাকে ডাকা হয় ঊর্ধ্বচুয়াল নামে, ম্যাক্সিলাকে ডাকা হয় ঊর্ধ্বচুয়াল নামে। এরপরে দেখো ম্যাক্সিলার ক্ষেত্রে কি কি জিনিস থাকে, ম্যাক্সিলার হচ্ছে তার 4টা পয়েন্ট, অর্থাৎ হচ্ছে তার 4টা অংশে বিভক্ত। কয়টা অংশে, 4টা অংশে বিভক্ত। কি কি যদি বলা হয় সেক্ষেত্রে আমরা মনে রাখবো কার্ডু, অ্যাস্টাইপস, লেসিনিয়া, গেলিয়া এবং সর্বশেষ আছে হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। এটার একটা ট্রিক্স আছে যে দেখো যে জিনিসগুলো আমরা মনে রাখতে পারি, ম্যাক্সিলা বা হচ্ছে ঊর্ধ্বচুয়াল, এই ঊর্ধ্বচুয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার 5টা অংশ, একটার নাম হচ্ছে কার্ডু, আরেকটা অংশের নাম হচ্ছে অ্যাস্টাইপস, আরেকটা আছে লেসিনিয়া, আরেকটা আছে গেলিয়া, আরেকটা আছে ম্যাক্সিলারি পাল্প। এই ম্যাক্সিলারি পাল্প ছাড়াও আরো একটা পাল্প হচ্ছে ঘাসফড়িং এর মধ্যে আছে যার নাম হচ্ছে লেবিয়াল পাল্প। এই লেবিয়াল পাল্পটা থাকে হচ্ছে তোমার লেবিয়ামের মধ্যে। কিসের মধ্যে, লেবিয়ামের মধ্যে। দেখো তাইলে আমরা দুইটা জিনিস জানতেছি, প্রথম হচ্ছে আমরা ঘাসফড়িং নিয়ে মুখপাঙ্গ নিয়ে আলোচনা করতেছি, মুখপাঙ্গের 5টা অংশ নিয়ে আমরা আলোচনা করতেছি। এই 5টা অংশের একটা অংশের নাম ছিল ম্যান্ডিবল, ম্যান্ডিবলের পার্টটা শেষ, তার যে 2টা মাসেল আছে অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর মাসেল, এই মাসেলের সাহায্যে সে খাদ্যবস্তুকে কাছে নিয়ে যাচ্ছে, দূরে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো এখন আমরা আলোচনা করলাম। এরপরে দেখো আরো একটা পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করছিলাম ল্যাব্রাম নিয়ে। ল্যাব্রামটা যদি বলা হয় ল্যাব্রামটা দেখতে কেমন সেক্ষেত্রে আমরা বলছিলাম এটা হচ্ছে ছাপা আকৃতির মতো, চাপা আকৃতির। এরপরে দেখো এরপর আরো একটা পয়েন্ট যে যদি বলা হয় ল্যাব্রামের কাজটা কি, ল্যাব্রামের কাজ হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে কোনো খাদ্যবস্তুকে সে ধরে রাখতেছে এবং এর পাশাপাশি আরো একটা কাজ আছে যে কাজটা হচ্ছে এই যে ম্যান্ডিবলের দিকে খাবারটাকে পৌঁছে দেওয়া, অর্থাৎ কোন একটা খাবার যখন হচ্ছে ঘাসফড়িং সংগ্রহ করবে মুখপাঙ্গ দিয়ে, এর পাশাপাশি ল্যাব্রামের কাজ কি, এটা হচ্ছে তোমার ম্যান্ডিবল পর্যন্ত
পৌঁছায় দেওয়া। এরপর দেখো আমরা আলোচনা করছিলাম ম্যাক্সিলা নিয়ে। ম্যাক্সিলার আর একটা নাম কি বলছিলাম? ঊর্ধ্ব চোয়াল। এবং এর কয়টা অংশ? 5টা অংশ। কি কি? কার্ডু, অ্যাস্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্পের সাথে সাথে আমরা মনে রাখবো তার আরো একটা পাল্প থাকে, যে পাল্পটার নাম হচ্ছে ল্যাবিয়াল পাল্প। ল্যাবিয়াল পাল্পটা কোথায় থাকে? ল্যাবিয়াল পাল্পটা থাকে হচ্ছে ল্যাবিয়ামের মধ্যে। ঠিক আছে। এখন দেখো, যেহেতু আমরা ল্যাবিয়াম নিয়ে আলোচনা করতেছি, ল্যাবিয়ামের মধ্যে কি কি জিনিস থাকে সেক্ষেত্রে আমরা মনে রাখবো তার 2টা জিনিস থাকে। একটা হচ্ছে ম্যান্টাম আর একটা হচ্ছে সাবম্যান্টাম। একটা হচ্ছে ম্যান্টাম এবং হচ্ছে সাবম্যান্টাম। এবং সাবম্যান্টামের পাশাপাশি তার মধ্যে কি থাকে? লিগুলি থাকে। লিগুলিটা কেমন? নরনশীল লিগুলি। তাইলে এই গেল আমাদের মুখোপাঙ্গের কিছু বেসিক আলোচনা, যার মধ্যে আমরা 5টা অংশ নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করছিলাম। এবং সর্বশেষ আমরা মনে রাখবো উপজিহ্বা নিয়ে। উপজিহ্বাটা কি করে? উপজিহ্বাটার কাজ হচ্ছে কোনো একটা খাদ্যবস্তুকে লালারসের সাথে মিশ্রিত করতে সাহায্য করে। কি বলছে? কোনো একটা খাদ্যবস্তুকে লালারসের সাহায্যে মিশ্রিত করাই হচ্ছে হাইপোফ্যারিংস বা হচ্ছে উপজিহ্বার কাজ। আচ্ছা, এখন তোমরা কমেন্ট করে জানাও এই পয়েন্টগুলো যেগুলো বললাম, এই পয়েন্টগুলো তোমাদের কাছে মনে আছে কিনা, এবং হচ্ছে তোমাদের একটু কমেন্ট বক্সে জানাও। দেখি কারো কোনো যদি সমস্যা থাকে আমি আবারও রিপিট করব, সমস্যা নাই। যে যেগুলো পড়াইছি এগুলো সব এখন মনে আছে কিনা, বা হচ্ছে কোনো কিছু বুঝো নাই কিনা, এরকম কোনো যদি পয়েন্ট থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাইতে পারো। ঠিক আছে। নিশাত আঞ্জুম, ক্লিয়ার অল, বোঝা যায় সব ক্লিয়ার। হ্যাঁ, একজন কমেন্ট করছো ভাইয়া লিগুলি কই পাওয়া যায়? লিগুলি পাওয়া যায় হচ্ছে আমি বলছিলাম ল্যাবিয়ামের মধ্যে। ল্যাবিয়ামের ক্ষেত্রে প্রথমে আমরা 2টা জিনিস জানবো। ল্যাবিয়ামের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে ম্যান্টাম আর একটা হচ্ছে সাবম্যান্টাম। এবং এর পাশাপাশি আরেকটা অংশ থাকে যেটাকে বলা হয় নরনশীল লিগুলি থাকে। এবং আরো একটা জিনিস থাকে আমরা বলছিলাম হচ্ছে ল্যাবিয়াল পাল্প। অর্থাৎ ঘাসফড়িং এর 2 ধরনের পাল্প থাকে, একটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প আর একটা হচ্ছে ল্যাবিয়াল পাল্প। ম্যাক্সিলারি পাল্প কোথায় থাকে যদি বলা হয় সেক্ষেত্রে আমরা মনে রাখবো ম্যাক্সিলা। এবং যদি বলা হয় যদি ল্যাবিয়াল পাল্প কোথায় থাকে সেক্ষেত্রে আমরা মনে রাখবো ল্যাবিয়ামের মধ্যে। দেখো, ল্যাবিয়াল পাল্প হচ্ছে ম্যাক্সিলার অংশ, সরি, ম্যাক্সিলারি পাল্প হচ্ছে ম্যাক্সিলার অংশ, আর ল্যাবিয়াল পাল্প হচ্ছে ল্যাবিয়ামের অংশ। ঠিক আছে। আচ্ছা, তাইলে এই গেল আমাদের মুখোপাঙ্গের আলোচনা। আচ্ছা, তাহলে তোমাদের এখান থেকে কি কি কাজ? এখান থেকে কাজ হচ্ছে আমি যে বেসিক জিনিসটা তোমাদেরকে ধরাই দিচ্ছি, এই জিনিসগুলো প্রত্যেকটা অংশ নিয়ে তোমরা আলাদা আলাদাভাবে হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে বই থেকে একটু করে পড়ে নিব। অর্থাৎ ম্যাক্সিলার অংশ কি, ম্যাক্সিলার মধ্যে কি কি অংশ থাকে, তারপরে হচ্ছে তোমার মুখোপাঙ্গের যে আলাদা আলাদা অংশগুলো লিখলাম, যে ম্যাক্সিলাম, ম্যান্ডিবল, ল্যাবিয়াম, ল্যাব্রাম, হাইপোফ্যারিংস, এরা কি কি কাজ করে, অর্থাৎ মুখোপাঙ্গের অংশগুলো এবং হচ্ছে মুখোপাঙ্গের কাজগুলো। এটা হচ্ছে লিখিতর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা আলোচনা করব ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র নিয়ে। কি নিয়ে? ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র। আচ্ছা, এখন দেখো ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র ঠিক সেম ভাবে হচ্ছে বক্ষদেশীয় আলোচনায় যেভাবে 3টা অংশ পাইছিলাম, এখানেও হচ্ছে 3টা অংশ পাবো। কিন্তু তার আগে আমাদের একটা জিনিস আলাদা করতে হবে। যদি আমরা ঘাসফড়িংকে যদি আলাদা করতে যাই সেক্ষেত্রে আমরা 2টা জিনিস পাই। কয়টা জিনিস? 2টা জিনিস। অর্থাৎ তার একটা হচ্ছে নালী অংশ থাকে আর একটা হচ্ছে কি তার তন্ত্র অংশ থাকে। সেক্ষেত্রে আমরা লিখব একটার নাম হচ্ছে পৌষ্টিকনালী, একটা হচ্ছে পৌষ্টিকনালী, আরটাকে হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আমি আবারও বলতেছি, আমরা আলোচনা করতেছি ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র নিয়ে, বা আমরা বলতে পারি ঘাসফড়িং এর আমরা বলতে পারি ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র নিয়ে। আমরা মানুষের ক্ষেত্রে বলা হয় ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র, আর যদি ঘাসফড়িং এর ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে আমরা বলবো পৌষ্টিকতন্ত্র। দেখো, ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রের 2টা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে পৌষ্টিকনালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এখন দেখো, পৌষ্টিক নালীকে যদি আমরা বিভক্ত করি তার 3টা অংশ পাওয়া যায়। কয়টা অংশ? 3টা অংশ। আমি এক সিরিয়ালে লিখব। একটার নাম হচ্ছে অগ্রান্ত,
বা এটার আরো একটা নাম আছে অ্যাস্টোমেডিয়াম, মধ্যান্ত, বা মেসেন্টেরন, পশ্চাতন্ত্র বা হচ্ছে প্রক্টোরিয়াম। তাহলে দুইটা জিনিসই আমাদের এখান থেকে মনে রাখতে হবে। অর্থাৎ ঘাসফড়িং এর যদি পৌষ্টিকনালী নিয়ে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে আমরা মনে রাখবো ঘাসফড়িং এর পৌষ্টিকনালী প্রধানত তিনটা অংশে বিভক্ত। তার হচ্ছে অঘ্রান্ত থাকে, মধ্যান্ত্র থাকে এবং হচ্ছে পশ্চাতন্ত্র থাকে। এবং এর পাশাপাশি আমরা ইংলিশ টার্মটা মনে রাখবো, অঘ্রান্ত বা হচ্ছে অ্যাস্টোমেডিয়াম, মধ্যান্ত্র বা হচ্ছে মেসেন্ট্রন, পশ্চাতন্ত্র বা হচ্ছে প্রক্টোরিয়াম। ঠিক আছে, এখন দেখো যদি বলা হয় অঘ্রান্ত এবং মধ্যান্তের মধ্যে একটা সাব ডিভিশন আছে, অর্থাৎ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, অর্থাৎ কি কি জিনিস এখান থেকে আমরা মনে রাখবো। সেক্ষেত্রে আমরা মনে রাখবো অঘ্রান্ত এবং মধ্যান্তের সংযোগ স্থলে থাকে একটা গুরুত্বপূর্ণ নাম, যেটার নাম হচ্ছে হেপাটিক সিকা। হেপাটিক সিকা, যেটার আরো একটা নাম আছে গ্যাস্ট্রিক সিকা। এবং মধ্যান্ত্র এবং পশ্চাতন্ত্রের সংযোগস্থলে একটা গুরুত্বপূর্ণ নাম যেটা হচ্ছে সংযুক্ত থাকে, সেটার নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। আমরা সবাই জানি যেটা হচ্ছে মালপিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের হচ্ছে প্রধান রেচনতন্ত্র। তাহলে আমরা কি জানলাম, ঘাসফড়িং এর পৌষ্টিক নালী নিয়ে আমরা আলোচনা করলাম। এই নালীকে আমরা তিনটা অংশে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে অঘ্রান্ত বা হচ্ছে অ্যাস্টোমেডিয়াম, মধ্যান্ত্র বা হচ্ছে মেসেন্ট্রন, প্রক্টোরিয়াম বা হচ্ছে পশ্চাতন্ত্র। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অঘ্রান্ত এবং মধ্যান্তের সংযোগস্থলে থাকে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা, এবং মধ্যান্ত্র এবং পশ্চাতন্ত্রের সংযোগস্থলে থাকে মালপিজিয়ান নালিকা। এখন আমরা আরো একটা জিনিস মনে রাখবো, মধ্যান্তের কোনো সাবডিভিশন নাই, কিন্তু অঘ্রান্ত এবং হচ্ছে পশ্চাতন্ত্রের সাবডিভিশন আছে, অর্থাৎ এদের নির্দিষ্ট কিছু অংশ আছে এবং এটারও নির্দিষ্ট কিছু অংশ আছে। এবং এরপরে আমরা আলোচনা করব এই নির্দিষ্ট অংশগুলা নিয়ে, অর্থাৎ তার মধ্যে কি কি জিনিস আছে। এর পাশাপাশি আমরা একটা জিনিস এখান থেকে লিখে ফেলবো, যে জিনিসটা হচ্ছে যে পৌষ্টিক গ্রন্থির কথা বলছি, এই পৌষ্টিক গ্রন্থিতেও ঠিক সেম ভাবে হচ্ছে দুইটা পয়েন্ট আছে। দুইটা পয়েন্টের কথা আমরা মনে রাখবো। একটা হচ্ছে তার পৌষ্টিক গ্রন্থির মধ্যে আছে লালা গ্রন্থি, এবং আরো একটা পয়েন্ট থাকে যে পয়েন্টটার নাম হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ। আচ্ছা, তাহলে দেখো পৌষ্টিক গ্রন্থি, লালা গ্রন্থি নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। লালা গ্রন্থিতে কি কি এনজাইম থাকে এগুলা আমরা জাস্ট আগে আমরা অঘ্রান্ত, মধ্যান্ত্র এবং পশ্চাতন্ত্রের আলোচনাটা শেষ করে ফেলবো। আচ্ছা, আমরা লিখতেছি অঘ্রান্ত বা হচ্ছে অ্যাস্টোমেডিয়াম। অঘ্রান্ত্র যদি বলা হয় শুরু হয় মুখছিদ্র দিয়ে। মুখছিদ্রের পরের অবস্থানের নাম হচ্ছে মুখবিবর, বা এটার নাম হচ্ছে মুখগহ্বরও অনেকে বলে। তারপরে আছে গলবিল, তারপরে আছে হচ্ছে অন্ননালী, তারপরে আছে হচ্ছে ক্রপ, তারপরে আছে হচ্ছে গ্রিজার্ড। তাহলে দেখো অঘ্রান্ত, অঘ্রান্ত কি দিয়ে শুরু হচ্ছে, ঘাসফড়িং এর মুখছিদ্র দিয়ে শুরু হচ্ছে। মুখছিদ্রের পরে খাবারটা কোথায়, কোন জায়গার মধ্যে যাবে, মুখবিবরের মধ্যে যাবে। মুখবিবর থেকে কোথায় যাবে, গলবিল, গলবিল হয়ে অন্ননালী হয়ে ক্রপ হয়ে গিজার্ড থেকে হচ্ছে মধ্যান্তের দিকে প্রবেশ করবে। তাহলে দেখো আমরা এই জিনিসটা মনে রাখবো, যদি বলা হয় নিচের কোনটি অঘ্রান্ত বা হচ্ছে অ্যাস্টোমেডিয়ামের অংশ নয়, সেক্ষেত্রে আমরা এই পয়েন্টের বাইরে যদি কোনো একটা পয়েন্ট যদি অপশনে থাকে সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো। তাহলে আমরা মনে রাখবো অঘ্রান্ত বা অ্যাস্টোমেডিয়ামের অংশ হচ্ছে টোটাল 6টি। কি কি জিনিস, আমরা মুখছিদ্র থেকে শুরু করব। প্রথমে হচ্ছে মুখছিদ্র, তারপরে হচ্ছে মুখবিবর, তারপরে হচ্ছে তোমার গলবিল, তারপরে হচ্ছে অন্ননালী, তারপরে হচ্ছে ক্রপ, তারপরে হচ্ছে গ্রিজার্ড। এখন আমরা এই জিনিসগুলো আমরা জানি যে মুখছিদ্র কি করে খাবারটাকে ঢুকতে সাহায্য করে। এই জিনিসগুলো স্পেসিফিক না, মানে হচ্ছে এই জিনিসগুলো না মনে রাখলেও চলবে। এখন আমরা এখান থেকে মনে রাখবো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ক্রপ আর একটা হচ্ছে গিজার্ড। এখন এখান থেকে মনে রাখবো ক্রপ আর গিজার্ড
দুইটাই হচ্ছে খাবারটাকে কি করে, চূর্ণ করে। কি করে? দুইটাই হচ্ছে খাবারটাকে চূর্ণ করে। এখন চূর্ণর মধ্যে কি আছে? তফাৎ আছে। কি তফাৎ? প্রথমে দেখো, কোনো একটা খাবার যদি শক্ত খাবার, কোনো একটা শক্ত খাবার যদি ঘাস ফড়িং কি করে, গ্রহণ করে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় কি করে, প্রপ হচ্ছে এই খাবারটাকে চূর্ণ করার চেষ্টা করে, খাবারটাকে চূর্ণ করার চেষ্টা করে। এখন খাবারটা হচ্ছে অনেক বেশি শক্ত হওয়ার কারণে, খাবারটা অনেক বেশি শক্ত হওয়ার কারণে কি করতে পারে না, ক্রপ হচ্ছে এটাকে লোড নিতে পারতেছে না, এটাকে কি করতে পারতেছে না, চূর্ণ করতে পারতেছে না। এটা ডিরেক্ট শক্ত হয়ে কি চেষ্টা চালাচ্ছে, এটা মধ্যান্তের দিকে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তেই হচ্ছে গ্রিজার্ট কি করে, গ্রিজার্ট হচ্ছে পুনরায় অচূর্ণ খাবার যেটা আছে, যে খাবারটাকে কি করতে পারে না, ক্রপে হচ্ছে তোমার চূর্ণ করতে পারে না, এই চূর্ণ করাটাই হচ্ছে গ্রিজার্ট পরবর্তীতে খাবারটাকে পুনরায় চূর্ণ করে। তাহলে আমরা যে জিনিসটা জানতেছি, খাবারের মধ্যে যে জিনিসটা, যেটা হচ্ছে ঘাস ফড়িং যখন একটা শক্ত খাবার খায়, যে নরম খাবার আছে, শক্ত খাবার আছে, শক্ত খাবার খাওয়ার ফলে যদি কোনো একটা শক্ত খাবার যদি ঘাস ফড়িং এর ক্রপ অংশটা যদি চূর্ণ করতে না পারে, সেক্ষেত্রে এটা যদি যে মধ্যান্তের দিকে প্রবেশ করার আগ মুহূর্তে আবার পুনরায় যে খাবার, যে অচূর্ণ খাবারটাকে গ্রিজার্ট পরবর্তীতে কি করে, চূর্ণ করে। ঠিক আছে? এরপরে দেখো, যদি বলা হয় মধ্যান্তরে, বলছিলাম কোনো সাব ডিভিশন নাই, এবং সর্বশেষ আমি লিখব পশ্চাতন্ত্র। কি লিখব? পশ্চাতন্ত্র বা হচ্ছে প্রক্টোরিয়াম। এই পশ্চাতন্ত্রের চারটা অংশ পাওয়া যায়। কি কি? আমি লিখব ইলিয়াম, কোলন, রেকটাম বা মলাশয়, সর্বশেষ হচ্ছে পায়ুছিদ্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ঘাস ফড়িং এর আমরা পৌষ্টিক তন্ত্র নিয়ে আলোচনা করছিলাম। পৌষ্টিক তন্ত্রের মধ্যে আমরা প্রথমে আলোচনায় পাইছিলাম দুইটা অংশে বিভক্ত, তার একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এখন দেখো, আমরা আলোচনা করছিলাম ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র নিয়ে। আচ্ছা, নামাজের জন্য আমি আজানের জন্য একটু বিরতি দিচ্ছি, যেহেতু আজান দিচ্ছে আমাদের এখানে। আমাদের জন্য আজানের জন্য একটু ব্রেকে আছে, আজানটা শেষ হলে আমরা ক্লাসে ফিরে আসবো। তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও।
আচ্ছা, না আমাদের এখানে হচ্ছে একটা মসজিদে আজান একটু দেরিতে দেয়, তো সেক্ষেত্রে যেহেতু এই সময় আজানটা দেয় সেক্ষেত্রে আমরা একটু বিরতি রাখছিলাম। দেখো আমি একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা ক্লাসে ফিরে আসছি। আমরা গাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র নিয়ে আলোচনা করতেছিলাম। গাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রে কি বলছিলাম, দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। দেখো পৌষ্টিক নালীর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, তার তিনটা অংশ ছিল। কি কি বলছিলাম, অগ্রান্ত, মধ্যান্ত্র এবং হচ্ছে পশ্চাতন্ত্র। প্রথমে জেনে নাও অগ্রান্ত এবং মধ্যান্ত্রের সংযোগ স্থলে কি থাকে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো অগ্রান্ত এবং মধ্যান্ত্রের সংযোগ স্থলে থাকে হেপাটিক সিকা, এবং যদি বলা হয় মধ্যান্ত্র এবং পশ্চাতন্ত্রের সংযোগ স্থলে কি থাকে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো মালপিজিয়ান নালিকা। আমরা জানি আর উপরা পর্বের রেশন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। এখন আমরা স্পেসিফিক ভাবে আলোচনা করবো তার মধ্যে আর কি কি জিনিস আছে। প্রথমে দেখো মধ্যান্ত্রে কোনো সাবডিভিশন নাই, আছে দুইটা জিনিসের সাবডিভিশন, একটা হচ্ছে অগ্রান্ত এবং হচ্ছে পশ্চাতন্ত্র। অগ্রান্তের ক্ষেত্রে কি কি লিখছি, অগ্রান্ত শুরু হয় মুখছিদ্র নিয়ে, মুখছিদ্রের পরে মুখবিবর, গলবিল, অন্ননালী, ক্রপ, গিজার। এবার দেখো পশ্চাতন্ত্র ইলিয়াম, কোলন, রেকটম বা মলাশয়, সর্বশেষ হচ্ছে পাইছিদ্র। তাইলে এই হলো আমাদের গাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রের আলোচনা। এবং এখন দেখো আমরা পৌষ্টিক নালী নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আমরা পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা করিনি। পৌষ্টিক গ্রন্থির মধ্যে যদি বলা হয় কোন গ্রন্থিটা থাকে, গ্রন্থিটার ক্ষেত্রে আমরা মনে রাখবো পৌষ্টিক গ্রন্থি হিসেবে থাকে লালা গ্রন্থি। কোন গ্রন্থি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো পৌষ্টিক গ্রন্থি হিসেবে থাকে হচ্ছে লালা গ্রন্থি। এই লালা গ্রন্থিটার যদি বলা হয় কাজটা কি, কাজটা হচ্ছে খাদ্যবস্তুকে যে বিভিন্ন যে এনজাইমের সাহায্যে খাদ্যবস্তুকে মিশিয়ে হচ্ছে এটাকে পরিপাক করতে এটা সহায়তা করে। যদি বলা হয় লালা গ্রন্থির সংখ্যাটা কি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এক জোড়া থাকে। এবং লালা গ্রন্থির মধ্যে কি কি জিনিস থাকে যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো লালাই, অ্যামাইলেজ, মল্টেজ ও ল্যাকটোজ এনজাইম থাকে বা ল্যাকটেজ এনজাইম থাকে। তাইলে দেখো আমাদের দুইটা জিনিসের আলোচনা, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, যার মধ্যে পৌষ্টিক গ্রন্থি হিসেবে আমরা পাই হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থির সংখ্যাটা কত, এক জোড়া। এবং লালায় কি কি এনজাইম থাকে, অ্যামাইলেজ এনজাইম থাকে, মল্টেজ এনজাইম থাকে এবং ল্যাকটেজ এনজাইম থাকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এরপর আমরা আলোচনা করব গাসফড়িং এর পুঞ্জাক্ষী নিয়ে। পুঞ্জাক্ষী নিয়ে আলোচনা করব। আমরা দেখছিলাম গাসফড়িং এর পুঞ্জাক্ষী কিসের অংশ ছিল, মস্তকের একটা অংশ ছিল পুঞ্জাক্ষী, যেখানে পুঞ্জাক্ষীর সংখ্যা ছিল, সংখ্যায় তারা দুইটি, দুই পুঞ্জাক্ষীর মাঝখানে অবস্থান করছিল ওসেলি বা ওসেলাস, যেটা আর একটা নাম আছে সরলাক্ষী, যার সংখ্যাটা হচ্ছে 3টি। এখন দেখো পুঞ্জাক্ষীর ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস বলছিলাম, পুঞ্জাক্ষীর একক ছিল হচ্ছে উমাটিডিয়াম। সংখ্যায় কোনো কোনো বই আছে 1500 থেকে 1800টি এবং সংখ্যা অনেক বই আছে হচ্ছে 2000টি। তাহলে আমরা দুইটা পয়েন্ট এখান থেকে মনে রাখবো, পুঞ্জাক্ষীর সংখ্যাটা কত 2 এবং হচ্ছে পুঞ্জাক্ষীর সংখ্যায় তারা কত এক জোড়া বা হচ্ছে 2টি। এবং এই পুঞ্জাক্ষীর একক কি, উমাটিডিয়াম। উমাটিডিয়ামের সংখ্যা কত, উমাটিডিয়ামের সংখ্যা আমরা মনে রাখবো হয় 2000 অথবা হচ্ছে 1500 থেকে 1800, যেটাই অপশনে থাকবা তার দেখবা ওটাই হচ্ছে তোমরা দাগাও। এখন দেখো আমরা পুঞ্জাক্ষী নিয়ে আলোচনা করব। পুঞ্জাক্ষীর ক্ষেত্রে কি বলছিলাম, পুঞ্জাক্ষীর একক ছিল উমাটিডিয়াম। এই উমাটিডিয়ামের গঠন নিয়ে আমরা আলোচনা করব। এই গঠন থেকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়। পুঞ্জাক্ষীর একক উমাটিডিয়াম। এই উমাটিডিয়ামের গঠনে আমরা 10টা অংশ দেখতে পাই। কয়টা অংশ, 10টি অংশ। আমরা একটা সুবিধার্থে হচ্ছে বিভিন্ন নামগুলা সুবিধার্থে আমরা একটা সিরিয়াল মেনটেন করে হচ্ছে এই 10টা অংশের নাম লিখবো। দেখো তোমরাও এইভাবে লিখে ফেলো। প্রথম নামটা দিলাম আমি হচ্ছে কর্নিয়া। কি দিলাম, কর্নিয়া। তারপরে আমি লিখলাম কর্নিয়া জেল কোষ। ক্রিস্টালাইন কোন। তারপরে আমি লিখব ক্রিস্টালাইন কোন কোষ। পাঁচ নাম্বার আমি লিখব আইরিশ পিগমেন্ট আবরণ। ছয় নম্বরে আমি লিখব রেটিনাল শিট।
7 নম্বরে লিখব রেটিনুলার কোষ। 8 নম্বরে আমি লিখব র্যাবডোম। 9 নম্বরে হবে ভিত্তি পর্দা। 10 হচ্ছে স্নায়ু সূত্র বা স্নায়ুতন্ত্র। তাহলে দেখো আমি ওমাটিডিয়ামের 10টা গঠন আমরা এমন একটা শেপে দিছি যাতে হচ্ছে আমাদের ওমাটিডিয়ামের কাজটা মনে রাখতে সুবিধা হয়। অর্থাৎ ওমাটিডিয়ামের একক যে ওই পুঞ্জাকির একক যে ওমাটিডিয়াম আছে এই অংশগুলো মনে রাখার সুবিধার্থে আমি এভাবে একটা সিকোয়েন্সে সাজাইছি। তাহলে দেখো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে দিছি। সেক্ষেত্রে আমরা মনে রাখবো একটা সিকোয়েন্স, একটা হচ্ছে 2 4 7। কি লিখছি? 2 4 7। 2 4 7 দিয়ে আমরা কি মনে রাখবো? দেখো 2 এ আছে কর্নিয়া জেন কোষ, 4 এ আছে ক্রিস্টালাইন কোন কোষ, 7 এ আছে রেটিনুলার কোষ। তাহলে সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো যে 2 নম্বরে আছে কর্নিয়া জেন কোষ, কর্নিয়া জেন কোষের সংখ্যা 2টি। 4 এ আছে হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা 4টি। 7 এ আছে রেটিনাল সিট, রেটিনাল সিট কোষের সংখ্যা হচ্ছে 7টি। অনেক বইয়ে 8টিও দেওয়া আছে। তাহলে এই সিকোয়েন্সটা আমরা একটু মনে রাখবো 2 4 7। এটা দিয়ে আমরা কি মনে রাখবো? ওমাটিডিয়ামের গঠনের কোষের সংখ্যা। কোষের সংখ্যার ক্ষেত্রে যে 3টা কোষ আছে, কর্নিয়া জেন কোষ, রেটিনুলার কোষ এবং আছে হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, এগুলো একটু আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে দেখো আমি একটা লিখছি আইরিশ পিগমেন্ট আবরণ এবং হচ্ছে রেটিনাল সিট। এই রেটিনাল সিট থেকে আমরা মনে রাখবো, এটাকে একটা তত্ত্ব দিয়ে মনে রাখবো। এই তত্ত্বটা হচ্ছে স্বতত্ত্ব, অর্থাৎ এটার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কাজটা আমরা মনে রাখবো স্বতত্ত্ব দিয়ে। স্বতত্ত্বের ক্ষেত্রে কি জিনিস? স দিয়ে আমরা প্রথম স দিয়ে লিখবো হচ্ছে যদি হয় স্তিমিত আলু, প্রথম স, তাহলে দ্বিতীয় স হবে সংকুচিত। যদি হয় স্তিমিত আলু তাহলে হবে সংকুচিত। যদি হয় সংকুচিত সেক্ষেত্রে আমরা লিখব সুপারপজিশন, প্রতিবিম্ব। দেখো আমি কি লিখছি? আইরিশ পিগমেন্ট আবরণ এবং হচ্ছে রেটিনাল সিটের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এটার কাজ কি? সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটা স্বতত্ত্ব দিয়ে। স্বতত্ত্ব দিয়ে কি লিখবো? যদি হয় স্তিমিত আলো তাহলে হয় সংকুচিত, যদি হয় সংকুচিত তাহলে হবে সুপারপজিশন প্রতিবিম্ব। আমরা জানি গাসফরিং এর ক্ষেত্রে তারা হচ্ছে 2 ধরনের প্রতিবিম্ব গঠন করে, একটা হচ্ছে উজ্জ্বল আলোতে আর একটা হচ্ছে কি অনুজ্জ্বল আলোতে। এখন আমাদের মধ্যে অনেকটা কনফিউশন হয়, সে অনুজ্জ্বল আলোতে কি করে, সে উজ্জ্বল আলোতে কি করে। বিশেষ করে আমরা দেখতে পাই যে আমরা সবসময় স্তিমিত আলোতে আমরা বলি যে আলো যদি কম হয়, স্তিমিত আলো হয় তখন আমরা বলি তারা প্রতিবিম্ব গঠন করে অ্যাপোজিশন প্রতিবিম্ব। ঠিক সবসময় একটা উল্টা হয়। আজকে থেকে যাতে আর উল্টা না হয় সেক্ষেত্রে আমরা মনে রাখবো 2 ধরনের যে প্রতিবিম্ব গঠন করে সুপারপজিশন, অ্যাপোজিশন। প্রথমে আমরা এটা মনে রাখবো স্বতত্ত্ব দিয়ে। যদি হয় স্তিমিত আলো তাহলে হবে সংকুচিত, যদি হয় সংকুচিত তাহলে তারা গঠন করবে সুপারপজিশন প্রতিবিম্ব। এখন তুমি বিপরীত চিন্তা করো। কি চিন্তা করবা? বিপরীত চিন্তা। বিপরীত চিন্তা মানে কি? যদি হয় উজ্জ্বল আলো, যদি হয় উজ্জ্বল আলো তাহলে ঠিক বিপরীত। তাহলে কি হবে? গাসফরিং কি হবে? তার চোখগুলা কি করবে? প্রসারিত করবে। পিউপিলগুলা কি করবে? প্রসারিত করবে। প্রসারিত। যদি হয় প্রসারিত তাহলে তারা প্রতিবিম্ব গঠন করবে অ্যাপোজিশন প্রতিবিম্ব। অ্যাপোজিশন প্রতিবিম্বের আরো একটা নাম আছে যেটার নাম হচ্ছে তোমার মোজাইক প্রতিবিম্ব। ঠিক আছে? তাহলে আমি আবারও বলতেছি, আমরা টোটাল ওমাটিডিয়ামের গঠনের 10টা অংশ লিখছি। 10টা অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 5 এবং 6 নম্বর পয়েন্টের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? এরা কি করে? এরা স্বতত্ত্ব করে। স্বতত্ত্ব দিয়ে আমরা কি মনে রাখবো? স্তিমিত আলো প্রথম স, যদি হয় স্তিমিত আলো তাহলে তারা হবে কি সংকুচিত। এখন দ্বিতীয় স দিয়ে আমরা কি লিখবো? সুপারপজিশন প্রতিবিম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি হয় স্তিমিত আলো তাহলে তারা হবে সংকুচিত, যদি হয় সংকুচিত তাহলে তারা প্রতিবিম্ব গঠন করবে সুপারপজিশন প্রতিবিম্ব। এখন আমরা বিপরীতটা চিন্তা করব। যদি হয় উজ্জ্বল আলো তাহলে তারা হবে কি হবে? প্রসারিত হবে। যদি হয় প্রসারিত তাহলে তারা কি প্রতিবিম্ব গঠন করবে? অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠন করবে। এখন দেখো স্তিমিত আলো কখন হয়? আমরা দেখি সন্ধ্যাবেলায় দেখা যায় হচ্ছে গাসফরিং যখন হচ্ছে তোমার কম আলোতে দেখা যায় তখন তারা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব গঠন করে, যখন উজ্জ্বল আলো থাকে তখন গাসফরিং অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে দেখো যদি বলা হয় কর্নিয়ার কাজকে আমরা মনে রাখবো। কর্নিয়া হচ্ছে লেন্স তৈরিতে সহায়তা করে, লেন্সের মতো কাজ করে। কর্নিয়া জেন কোষ কর্নিয়া তৈরিতে সহায়তা করে। তারপরে হচ্ছে
ক্রিস্টালাইন কোন কোষে সহায়তা করে, ক্রিস্টালাইন কোন কোষ ক্রিস্টালাইন কোন তৈরি করে, আইরিশ পিগমেন্ট আবরণ রেটিনা আছে, এরা কি করে, স্বতত্ব দিয়ে কি এরা উজ্জ্বল প্রতিবিম্ব হবে কিনা, অনুজ্জ্বল হবে কিনা, এগুলো তোমার সহায়তা করে। এরপরে আমি লিখছি হচ্ছে তোমার র্যাবডুমের ক্ষেত্রে আমরা মনে রাখবো সর্বশেষ আলোক গ্রহিতা হিসেবে কাজ করে। ভিত্তি পর্দার কাজ কি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো উপরে সমস্ত উপাদানকে সে কি করে, ধারণ করে। স্নায়ুতন্ত্রের কাজ কি, স্নায়ুতন্ত্র কি হচ্ছে, উপর থেকে যে একটা সিগন্যাল আসতেছে এই সিগন্যালটাকে হচ্ছে মস্তিষ্ক পর্যন্ত প্রেরণ করে দেওয়া। আচ্ছা দেখো, তাহলে আমরা কি লিখছিলাম, গাসফরিং-এর ওমাটিডিয়াম লিখছিলাম। ওমাটিডিয়ামের কয়টা অংশ, 10টা অংশ। আমি আবারও বলতেছি, কর্নিয়া কি করে, লেন্সের মতো কাজ করে। কর্নিয়া জেল কোষ কি করে, কর্নিয়া তৈরিতে সহায়তা করে। ক্রিস্টালাইন কোণের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষে সহায়তা করে, এবং আরো একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এরা আলো প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, আলো প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। এরপরে দেখো, ক্রিস্টালাইন কোন তৈরিতে সহায়তা করে, আইরিশ পিগমেন্ট এবং রেটিনা আছে, এরা কি একটা হচ্ছে, এটা কোন ধরনের গাসফরিং কোন ধরনের প্রতিবিম্ব গঠন করবে, সুপার পজিশন কিনা, অ্যাপোজিশন কিনা, এটা নির্ধারণ করে। রেটিনুলার কোষ কি করে, রেটিনাল শীট তৈরিতে সহায়তা করে। র্যাবডুম কি করে, সর্বশেষ আলোক গ্রহিতা হিসেবে কাজ করে। ভিত্তি পর্দা কি করে, উপরে সমস্ত উপাদানকে ধারণ করে। স্নায়ুতন্ত্রের কাজ কি, স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে ওমাটিডিয়ামের যে এই যে সবগুলো যে কর্নিয়া যে কোষ, ক্রিস্টালাইন কোষ, বিভিন্ন সিগন্যাল পর্যন্ত, ভিত্তি পর্দা পর্যন্ত যে একটা সিগন্যাল আসছে, এটা হচ্ছে মস্তিষ্ক পর্যন্ত প্রেরণ করে দেওয়া। তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম গাসফরিং-এর ওমাটিডিয়াম নিয়ে, এখন আমরা আলোচনা করব গাসফরিং-এর শ্বসন তন্ত্র নিয়ে। আচ্ছা, এখন দেখো আমরা আলোচনা করব গাসফরিং-এর শ্বসনতন্ত্র নিয়ে। শ্বসনতন্ত্রে একটা মজার পার্ট আছে, খুব সহজে আমরা গাসফরিং-এর শ্বসনতন্ত্রটাকে মনে রাখতে পারি। দেখো, গাসফরিং-এর শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্রের ক্ষেত্রে আমরা কি কি জিনিস মনে রাখবো। শ্বসনতন্ত্রের ক্ষেত্রে আমরা জানি প্রথমে হচ্ছে তাদের মধ্যে কি থাকে, শ্বসনতন্ত্র যেহেতু বলছে এখানে অবশ্যই কি থাকবে, অ্যাসপাইরাকল থাকবে। তাহলে আমি এখানে লিখছি অ্যাসপাইরাকল বা হচ্ছে শ্বাসরন্ধ্র। এবং এর পাশাপাশি যদি বলা হয় এখানে আর কি কি জিনিস আছে, সেক্ষেত্রে আমরা 2 নম্বরে লিখব ট্রাকিয়া, এবং এরপরে কি আছে, ট্রাকিউল। সর্বশেষ আছে বায়ুথলি বা পটকা। আচ্ছা, আমরা সবাই জানি অ্যাসপাইরাকল বা শ্বাসরন্ধ্রের সংখ্যাটা হচ্ছে 10 জোড়া। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, বক্ষদেশীয় অঞ্চলে থাকে 2 জোড়া অ্যাসপাইরাকল বা শ্বাসরন্ধ্র, বাকি 8 জোড়া থাকে উদরীয় অঞ্চলে। আচ্ছা, এখন দেখো এখান থেকে কি কি পয়েন্ট আমরা মনে রাখতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা কি কি জিনিস মনে রাখবো যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এখানের ক্ষেত্রে একটা আবরণ থাকে, যে আবরণটা হচ্ছে কাইটিন নির্মিত। অর্থাৎ অ্যাসপাইরাকল বা শ্বাসরন্ধ্র হচ্ছে একটা হচ্ছে আবরণ থাকে এবং একটা নির্মিত, অর্থাৎ হচ্ছে কাইটিন নির্মিত একটা আবরণ থাকে, যে আবরণটার নাম হচ্ছে পেরিট্রিম। এই পেরিট্রিম দ্বারা হচ্ছে অ্যাসপাইরাকলটা বেষ্টিত থাকে, পরিবেষ্টিত থাকে। আমি আবারও বলতেছি অ্যাসপাইরাকল বা শ্বাসরন্ধ্র। এখন এই অ্যাসপাইরাকল বা শ্বাসরন্ধ্রকে কেউ একজন কি করতেছে, একটা পর্দা দ্বারা, একটা আবরণ দ্বারা বেষ্টিত করে আছে। এই আবরণটার নাম কি, এই আবরণটার নাম হচ্ছে পেরিট্রিম। আর এই পেরিট্রিমটা যদি বলা হয় কি নির্মিত, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটা হচ্ছে কাইটিন নির্মিত। পেরিট্রিমটা কি নির্মিত যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো কাইটিন নির্মিত। আচ্ছা, এবং দেখো ট্রাকিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মনে রাখবো। ট্রাকিয়া হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে তৈরি করে কি,
ট্রাকিউল। এবং ট্রাকিয়া অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে। কি করে? ট্রাকিয়া অনেকগুলো একত্রে হয়ে কি তৈরি করে? ব্রাঞ্চ তৈরি করে। এই ব্রাঞ্চটির নাম হচ্ছে ট্রাকিয়াল কাণ্ড। এই ট্রাকিয়াল কাণ্ডটাকে আমরা আবার দুইটি ভাগে বিভক্ত করতে পারি। কয়টি ভাগে? দুইটা ভাগে। একটা হচ্ছে তার অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে তার অনুপ্রস্থ। এই অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডর কোনো কি নাই? সাবডিভিশন নাই, কিন্তু এই অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড তিনটি ভাগে বিভক্ত, অর্থাৎ তিনটা ভাগে তারা বিভক্ত। যদি বলা হয় কি কি দিক, একটা হচ্ছে অঙ্কীয় দিকে, অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড, আর একটা হচ্ছে পৃষ্ঠীয় দিকে, পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ড, এবং সর্বশেষ হচ্ছে তোমার পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড। তাহলে আমরা আবারও বলতেছি, আমরা আলোচনা করতেছিলাম ট্রাকিয়া নিয়ে। ট্রাকিয়া কি করে? একসাথে হয়ে অনেকগুলো একসাথে হয়ে ব্রাঞ্চ তৈরি করে। ব্রাঞ্চটার নাম কি? ট্রাকিয়াল কাণ্ড। এই ট্রাকিয়াল কাণ্ডটা আবার দুইটা অংশে বিভক্ত, অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। এই অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড আবার তিনটা অংশ। কি কি? অঙ্কীয় দিক, পৃষ্ঠীয় দিক, পার্শ্বীয় দিক। অঙ্কীয় দিকেরটাকে কি বলা হয়? অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড। পৃষ্ঠীয় দিকেরটাকে কি বলা হয়? পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ড। পার্শ্বীয় দিকেরটাকে কি বলা হয়? পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড। এখন তোমরা এটা বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও। এবং আরো একটা জিনিস বলছি, ট্রাকিয়া ক্ষুদ্রাতিও ক্ষুদ্র হয়ে কি তৈরি করে? ট্রাকিউল তৈরি করে। তাহলে অবশ্যই আমরা জানতে পারতেছি ট্রাকিউলের যে ব্যাস, এটা হচ্ছে অবশ্যই ট্রাকিয়ার চেয়ে কম। ট্রাকিউলের ব্যাস কি হবে? ট্রাকিউলের ব্যাস কি হবে? অবশ্যই ট্রাকিয়ার চেয়ে কম হবে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস, যে জিনিসটা আমরা জানি যে ট্রাকিয়ার একটা কি আছে? চুপসে যাওয়ার প্রবণতা আছে। কি বলছি? ট্রাকিয়ার কি হয়? চুপসে যাওয়ার প্রবণতা আছে। এই চুপসে যাওয়ার প্রবণতা যে তার যে একটা চুপসে যাওয়ার যে একটা ইচ্ছা বা প্রবণতা আছে, এই ট্রাকিয়াটা চুপসে না যাওয়ার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। কার কারণে? আমরা সাধারণত জানি ট্রাকিয়ার মধ্যে থাকে ইন্টিমা। এই ট্রাকিয়ার ইন্টিমাটা কিসে পরিণত হয়? টিনিডিয়ায় পরিণত হয়। এই টিনিডিয়াটায় পরিণত হওয়ার কারণে টিনিডিয়ায় রূপান্তরিত হওয়ার কারণে এই টিনিডিয়া হচ্ছে ট্রাকিয়াটাকে কি করে? চুপসে যাওয়া রোধ করে। তাহলে আমরা কি কি জিনিস জানলাম? ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র, তার মধ্যে আছে স্পাইরাকল বা শ্বাসতন্ত্র, ট্রাকিয়া, ট্রাকিউল, এবং সর্বশেষ হচ্ছে বায়ুতলি বা পটকা। তার মধ্যে আমরা দেখতেছি স্পাইরাকলের সংখ্যাটা কত? 10 জোড়া। এবং স্পাইরার ক্ষেত্রে কি বলছিলাম? তার একটা আবরণ আছে। আবরণটার নাম কি যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো পেরিট্রিম আবরণ। এবং এটা যদি বলা হয় কি নির্মিত, সেক্ষেত্রে আমরা মনে রাখবো কাইটিন নির্মিত। এরপরে দেখো, যদি বলা হয় ট্রাকিয়া, ট্রাকিয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো ট্রাকিয়া অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে। এই ব্রাঞ্চটার নাম হচ্ছে ট্রাকিয়াল কাণ্ড। এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, আরটা হচ্ছে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। অনুপ্রস্থ কোনো সাব ডিভিশন নাই, কিন্তু অনুদৈর্ঘ্য তিনটা অংশে বিভক্ত। কি কি? অঙ্কীয় দিকে ট্রাকিয়া, ও তিনটা অংশ কি কি? অঙ্কীয় দিক, পৃষ্ঠীয় দিক, পার্শ্বীয় দিক। এরপরে দেখো, আমি বলছিলাম ট্রাকিয়া ক্ষুদ্রাতি ক্ষুদ্র কি হয়ে কি তৈরি করে? ট্রাকিউল তৈরি করে। এখন আরো একটা জিনিস এখান থেকে আমরা মনে রাখবো, ট্রাকিয়ার একটা কি আছে? চুপসে যাওয়ার প্রবণতা আছে। এই চুপসে যাওয়ার প্রবণতা রোধ করে কে? টিনিডিয়া। কিভাবে? আমরা দেখি ট্রাকিয়ার মধ্যে কি আছে? ইন্টিমা আছে। এই ইন্টিমা টিনিডিয়ায় রূপান্তরিত হয়ে কি করে? ট্রাকিয়াকে চুপসে যাওয়া প্রতিরোধ করে। আচ্ছা, জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝেছি, ভাইয়া বুঝেছি। সুমাইয়া মারুফা, আচ্ছা, যেহেতু তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি আরো একটু আস্তে বলবো, সমস্যা নাই। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আসলে মাঝে মাঝে একটু স্পিডে হয়ে যায়, খুব দ্রুত ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা দেখো, আমরা এখন আলোচনা করব ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রের মধ্যে শ্বাস প্রশ্বাস নিয়ে। আচ্ছা, এখন দেখো, আমরা যেভাবে মানুষ যেভাবে হচ্ছে নিঃশ্বাস নিই, ঠিক সেম ভাবে হচ্ছে ঘাসফড়িংও নিঃশ্বাস নেয়, এবং ঘাসফড়িংও কি করে? প্রশ্বাস করে। দেখো, এখন আমাদের মধ্যে যদি এখন কমেন্টে করি কোনটা হচ্ছে শ্বাস গ্রহণ, কোনটা হচ্ছে শ্বাস ত্যাগ, সেক্ষেত্রে তোমরা কি বলবা? অর্থাৎ শ্বাস গ্রহণটাকে কি বলে, শ্বাস ত্যাগকে কি বলে, একটু কমেন্ট বক্সে দ্রুত জানাই দাও, তারপরে আমি এটার আলোচনায় আসতেছি। দেখো, আমি এখানে লিখতেছি, একদিকে হচ্ছে প্রশ্বাস, দেখো প্রশ্বাসের অপর নাম হচ্ছে শ্বাস গ্রহণ, আরেকটাকে লিখলাম নিঃশ্বাস, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। আচ্ছা, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ।
অর্থাৎ কেউ যখন অর্থাৎ ঘাসফড়িং কি করবে, ঘাসফড়িং কি করবে, শ্বাসটাকে গ্রহণ করবে, গ্রহণটার নাম কি প্রশ্বাস, আর ঘাসফড়িং কি করবে, নিঃশ্বাসটা কি করবে, ছেড়ে দিবে, তখন তাকে কি বলা হয়, শ্বাস ত্যাগ। ঠিক আছে, অনেকে এই জিনিসটার মধ্যে কনফিউশন হয়, নিঃশ্বাসকে অনেকটা শ্বাস গ্রহণের সাথে তুলনা করে ফেলে, এই জিনিসটা ভুল। প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। এখন দেখো এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, প্রশ্বাস বা শ্বাস গ্রহণের মধ্যে ঘাসফড়িং এর মধ্যে কি প্রবেশ করবে, অক্সিজেন প্রবেশ করবে। আর যদি বলি নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, সে কি ত্যাগ করবে, সে ত্যাগ করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন এটাকে মনে রাখার ক্ষেত্রে আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র দিয়ে আমরা মনে রাখতে পারি, যেটা আছে হচ্ছে পি ইনফিনিটিভ 1/b। অর্থাৎ এখানে কি আছে, এখানে চাপ আর আয়তনের একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমরা দেখতে পাই একটা জিনিস যদি চিন্তা করি এভাবে, ধরো আমি কি করতেছি, আমার এখন নিঃশ্বাস নেওয়া দরকার, আমার এখন প্রশ্বাস নেওয়া দরকার, অর্থাৎ হচ্ছে শ্বাস আমি গ্রহণ করব। এখন দেখো শ্বাস যদি আমি এখন গ্রহণ করতে চাই, সেক্ষেত্রে আমার কি হবে, আমার এখানে দুইটা জিনিস হবে, দুইটা জিনিসের মধ্যে কি, অর্থাৎ এখানে আমাদের চাপটা যদি, ভিতরের চাপটা যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তখন কি হবে, আমি শ্বাসটা নিতে পারবো না। কিন্তু যদি এখানে চাপটা কম থাকে, সেক্ষেত্রে আমার কি হবে, এই প্রশ্বাসটা নিতে আমার সুবিধা হবে, অর্থাৎ আমি খুব ইজিলি ভাবে প্রশ্বাসটা নিতে পারবো। তাইলে এখানে আমি কি বলতেছি, আমি এখানে প্রেসারের কথা বলছি, কি বলছি, প্রেসারের কথা বলতেছি। দেখো আমি যদি ভিতরের প্রেসারটা, আমি যদি ভিতরের চাপটা কমাই দিই, তখনই কিন্তু তোমার কি, যদি ঘাসফড়িং এর কি হয়, ভিতরের চাপটা যদি কমে যায়, তখনই কিন্তু কি হবে, ইজিলি তোমার ঘাসফড়িং কি করতে পারবে, প্রশ্বাসটা নিতে পারবে। তাহলে দেখো যেহেতু এখানে বলছি প্রেসারের কথা, চাপের কথা, যদি চাপ যদি কমে যায়, সেক্ষেত্রে কি হবে, আয়তন বেড়ে যাবে। তাহলে আমরা এখানে যদি এভাবে লিখি, প্রথমে হচ্ছে দেহ অভ্যন্তরের আয়তন বেড়ে যাওয়া, যদি দেহ অভ্যন্তরে আয়তন বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, ট্রাকিয়ার আয়তন বেড়ে যাবে, আয়তনটাও কি হবে, বেড়ে যাবে। যদি ট্রাকিয়ার আয়তন বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, দেহ অভ্যন্তরের চাপটা কমে যাবে, যদি চাপ কমে যায়, সেক্ষেত্রে কি হবে, বাইরে থেকে হচ্ছে ভিতরে অক্সিজেন প্রবেশ করবে। যখনই অক্সিজেন প্রবেশ করবে, তখন এটাকে আমরা নাম দিব হচ্ছে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। দেখো আমি আবারও বলতেছি, ঘাসফড়িং এর কি করা দরকার, প্রশ্বাস নেওয়া দরকার, অর্থাৎ ঘাসফড়িং কি করবে, শ্বাস গ্রহণ করবে, অক্সিজেন গ্রহণ করবে। এখন অক্সিজেন গ্রহণ করার ক্ষেত্রে আমরা জানি যে বাইরে থেকে ভিতরে কি করবে, অক্সিজেন প্রবেশ করবে। এখন যদি ঘাসফড়িং এর অভ্যন্তরীণ যদি চাপটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে এটা কি হবে, এখানে প্রশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি হইতে হবে, এখানে চাপটা কম হইতে হবে। যদি চাপ হয়, আমরা বয়েলের সূত্র অনুসারে জানি পি ইনফিনিটিভ 1/b, অর্থাৎ চাপের সাথে আয়তনের একটা সম্পর্ক আছে। যদি চাপ বেড়ে যায়, সেক্ষেত্রে আয়তন কমে যাবে, যদি আয়তন বেড়ে যায়, সেক্ষেত্রে চাপ কমে যাবে, আর যদি চাপ বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, আয়তন কমে যাবে। এখন আমরা দেখতেছি, আমরা প্রথমে লিখছি দেহ অভ্যন্তরে আয়তন বেড়ে গেছে। যদি দেহ অভ্যন্তরে আয়তন বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, ট্রাকিয়াটার আয়তনটা বেড়ে যাবে, অর্থাৎ সে কি হবে, প্রসারিত হবে। যদি ট্রাকিয়ার আয়তনটা যদি কি হয়, বেড়ে যায়, সেক্ষেত্রে দেহ অভ্যন্তরের চাপটা কি হবে, রিডিউস হবে, কমে যাবে। যদি দেহ অভ্যন্তরের চাপটা যদি কমে যায়, সেক্ষেত্রে কি হবে, বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করবে। যদি অক্সিজেন প্রবেশ করে, সেক্ষেত্রে কি হবে, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। আচ্ছা, এরপরে দেখো আমি এই পাশে লিখবো নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, অর্থাৎ কি করবে, সে কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিবে। তাইলে সেক্ষেত্রে কি হবে, ঠিক দেখো এটার উল্টা জিনিস হবে। কি বলছি, এটার উল্টা জিনিস হবে, অর্থাৎ দেহ অভ্যন্তরের আয়তন যদি আমরা এভাবে লিখি, দেহ অভ্যন্তরের আয়তন কমে যাওয়া, ডিক্রিজিং। দেহ অভ্যন্তরে যদি আয়তন কমে যায়, সেক্ষেত্রে কি হবে, ট্রাকিয়ার আয়তন কমে যাবে, ট্রাকিয়ার আয়তন বেড়ে যাবে। যদি ট্রাকিয়ার আয়তন যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা লিখব ট্রাকিয়ার হচ্ছে অভ্যন্তরীণ চাপটা অনেক বেড়ে যাবে। যদি ট্রাকিয়ার অভ্যন্তরীণ চাপ অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে হবে বাইরে কি করবে, তখন হচ্ছে ঘাসফড়িং
হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে সে কি করবে, ত্যাগ করে দিবে। যদি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তখন তাকে আমি বলবো নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। দেখো আমি আবারও এক লাইনে বলে দিচ্ছি, আমরা আলোচনা করতেছি প্রশ্বাস বা শ্বাস গ্রহণ নিয়ে, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ নিয়ে। প্রথমে আমরা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, তার মানে অক্সিজেনটা প্রবেশ করবে। অক্সিজেনের প্রবেশের প্রথম শর্ত কি, দেহ অভ্যন্তরে আয়তন বেড়ে যাও। যদি দেহ অভ্যন্তরে আয়তন বেড়ে যায়, ট্রাকিয়ার আয়তন কি হবে, বেড়ে যাবে। যদি ট্রাকিয়ার আয়তন বেড়ে যায়, দেহ অভ্যন্তরের চাপটা কি হবে, কমে যাবে। যদি চাপ কমে যায়, বাইরে থেকে ভিতরে অক্সিজেন প্রবেশ করবে। যদি প্রবেশ করে তখন তাকে আমি বলতেছি প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। এখন আসো নিঃশ্বাস নিয়ে। নিঃশ্বাসের ক্ষেত্রে কি জিনিস হয়, দেহ অভ্যন্তরে আয়তনটা এখানে বেড়েছিল, এখানে কমে গেছে। যদি দেহ অভ্যন্তরে আয়তন কমে যায় সেক্ষেত্রে কি হবে, ট্রাকিয়ার আয়তনটাও কি হবে, কমে যাবে। যদি ট্রাকিয়ার আয়তন কমে যায়, তার অভ্যন্তরীণ চাপটা অনেক বেশি বেড়ে যাবে। যখন অভ্যন্তরীণ চাপটা অনেক বেশি বেড়ে যাবে তখন কি হবে, ভিতর থেকে বাইরে বাতাস বের হয়ে যেতে পারবে। এখন কি বুঝছো? আচ্ছা, এখন বুঝছো কিনা কমেন্টে জানাও। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও। আমি একটু কমেন্ট বক্স চেক করে তারপর আমরা ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্র নিয়ে আলোচনা করব। সারজা ফারিয়া, জি স্যার। তামান্নরফি, জি ভাইয়া বুঝছি। ফারজানা ইয়াসমিন, জি বুঝছি। ইরফাত তিয়াবা মাহি, হাম বুঝছি ভাইয়া, জি ভাইয়া। ইউসুফ পাঠান, হাম ভাই। আচ্ছা, এখন দেখো আমরা আলোচনা করব ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র নিয়ে। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে আমরা যে যে জিনিসগুলো মনে রাখবো, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আছে হিমোসিল এবং এর পাশাপাশি আছে হিমোলিম্ফ এবং এর পাশাপাশি আছে রক্ত কণিকা। এখানের ক্ষেত্রে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে যে জিনিসটা আমরা মনে রাখবো, যেটা হচ্ছে ঘাসফড়িং এ কি থাকে, বর্ণহীন শ্বেতরক্ত কণিকা থাকে। কি থাকে, বর্ণহীন শ্বেতরক্ত কণিকা বা শ্বেতকণিকা, বা হচ্ছে যেটার নাম হচ্ছে হিমোসাইট। বর্ণহীন শ্বেতকণিকা বা হিমোসাইট থাকে। যেহেতু এখানে আমি বলতেছি এখানে কি, এরা বর্ণহীন। ঘাসফড়িং এর রক্ত কি বর্ণহীন, অর্থাৎ তাদের কি নাই, কোনো কালার নাই, বর্ণ নাই। যদি তাদের বর্ণ না থাকে, আমরা জানি হিমোগ্লোবিন হচ্ছে একটা রঞ্জকযুক্ত, অর্থাৎ হচ্ছে তাদের কি আছে, কালার আছে। যেহেতু ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রে কোনো ধরনের বর্ণ নাই, কোনো বর্ণ তারা দেয় না, সেক্ষেত্রে আমরা মনে রাখবো ঘাসফড়িং এ হিমোগ্লোবিন থাকে না, হিমোগ্লোবিন থাকে না। যেহেতু ঘাসফড়িং এর হিমোগ্লোবিন থাকে না, সেক্ষেত্রে আমরা মনে রাখবো ঘাসফড়িং এর যে হিমোগ্লোবিন না থাকার কারণে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র তোমার শ্বসন তন্ত্রে কোনো ভূমিকা রাখতে পারে না, বা ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র শ্বসন তন্ত্রের সাথে কোনো কানেক্টেড নাই। ঠিক আছে, তাহলে আমরা কি কি জিনিস বললি, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কি কি জিনিস মনে রাখবো, হিমোসিল, হিমোলিম্ফ এবং হচ্ছে রক্ত কণিকা। এখানের ক্ষেত্রে আরো একটা জিনিস মনে রাখবো, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে বর্ণহীন শ্বেতকণিকা বা হিমোসাইট থাকে। যেহেতু তারা বর্ণহীন, সেক্ষেত্রে এখানে কি কি জিনিস হবে, এখানে হিমোগ্লোবিন থাকার কোনো প্রশ্নই আসে না। যেহেতু এদের হিমোগ্লোবিন নাই, সেজন্য ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র শ্বাস সংযোগে কোনো ভূমিকা পালন করে না। আচ্ছা, এরপরে দেখো আমরা আলোচনা করব ঘাসফড়িং এর রূপান্তর নিয়ে। রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি যে ঘাসফড়িং এর রূপান্তরের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা মনে রাখবো, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। দেখো, সম্পূর্ণ রূপান্তর আর অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা এক্সাম্পল গুলা মনে রাখবো। সম্পূর্ণ রূপান্তর যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো মৌমাছি ও প্রজাতির রূপান্তর হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। আর অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা লিখব ঘাসফড়িং, তেলাপোকা
ঘাসফড়িং তেলাপোকার ক্ষেত্রে কি হয়, অসম্পূর্ণ রূপান্তর হয়। অসম্পূর্ণ রূপান্তর যেহেতু আমরা বলতেছি, আমরা এখানে ঘাসফড়িং এর একটু রূপান্তরের মধ্যে অসম্পূর্ণ রূপান্তরটা কিভাবে ঘটে একটু আমরা দেখে নিব, যেটা বইয়ের ক্ষেত্রে আমার বইও দেওয়া আছে। দেখো আমি একটু করে তোমাদেরকে এটা দেখাচ্ছি যে জিনিসটা এখান থেকে কিভাবে তোমরা শেষ করবা। দেখো রূপান্তরের ক্ষেত্রে আমি যে পার্টটা বলছি সম্পূর্ণ রূপান্তর, যেটা দেখো সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কি হয়, শিশু অবস্থায় প্রাণীকে কি বলে, যখন একটা লার্ভা থাকবে অর্থাৎ একটা ডিম্বক কি হবে, নিষিক্ত হয়ে লার্ভা ঘটবে, অর্থাৎ একটা তার নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে, সেই নির্দিষ্ট সিকোয়েন্সটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। আর অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে মনে রাখবা কোনো ধরনের কি থাকবে না, লার্ভা থাকবে না, তার মধ্যে কি মিসিং, লার্ভা মিসিং। তাইলে একটু সিকোয়েন্সটা লিখে রাখো, সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কি ঘটে, অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কি ঘটে। দেখো যদি বলে সম্পূর্ণ রূপান্তর সেক্ষেত্রে আমরা লিখব ডিম, লার্ভা, পিউপা, ইমাগু। ইমাগুর আরেকটা নাম কি, পূর্ণাঙ্গ দশা। আর অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে এখানে একটা জিনিস মিসিং হবে, কি মিসিং, এখানে ডিমও থাকবে কিন্তু এখানে কোনো ধরনের লার্ভা থাকবে না, ডিম হবে, ডিম থেকে ডিরেক্ট নিম্ফ হবে, নিম থেকে কি হবে, পূর্ণাঙ্গ ঘাসফড়িং হবে, অর্থাৎ ইমাগু বা পূর্ণাঙ্গ দশা। তাহলে দেখো আমি এখানে আবারও লিখছি, দুইটা জিনিস আমরা এখানে মনে রাখবো, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। যদি বলে সম্পূর্ণ রূপান্তর, সিকোয়েন্সটা কিভাবে মনে রাখবা, সিকোয়েন্সের মধ্যে অবশ্যই অবশ্যই লার্ভা থাকবে, তার মধ্যে চারটা সিকোয়েন্স, প্রথমে হচ্ছে ডিম, তারপর হচ্ছে লার্ভা, তারপর হচ্ছে কি পিউপা, তারপর হচ্ছে ইমাগু বা পূর্ণাঙ্গ দশা। এখন দেখো যদি বলে অসম্পূর্ণ রূপান্তর সেক্ষেত্রে কি থাকবে না, কোনো ধরনের লার্ভা থাকবে না। যদি লার্ভা না থাকে সেক্ষেত্রে কি হবে, ডিম, ডিম থেকে ডিরেক্ট নিম্ফ হবে, নিম্ফটাই হচ্ছে কি হবে, পূর্ণাঙ্গ দশায় রূপান্তরিত হবে। এখন ঘাসফড়িং এর ক্ষেত্রে আসলে এখানে মূলত কি ঘটে, দেখো ঘাসফড়িং যখন ডিম অবস্থায় থাকে, এই ডিম থেকে সে সরাসরি নিম্ফ অবস্থায় হয়। এই নিম্ফ যখন এই যে আবরণ, যে আবরণটায় থাকে, এই আবরণটা যখন ঘাসফড়িংটা পূর্ণাঙ্গ হয়, ঠিক সেম ভাবে এই নিম্ফটার থেকে জাস্ট হচ্ছে তার আবরণটা চেঞ্জ হয়ে, তার মানে হচ্ছে আমি যদি এভাবে বলি, ধরো একটা মানুষ, একজন ছোট ব্যক্তির কথা যদি আমি চিন্তা করি, ধরো আমরা মানুষ, আমাদের ছোটবেলায় একরকম মানে হচ্ছে একরকম রূপান্তর থাকে, আমরা বড় হয়ে কিন্তু আমাদের অঙ্গের পাশাপাশি আমরা একদম একটা নির্দিষ্ট শেপে চলে আসি। কিন্তু দেখো ঘাসফড়িং ছোট অবস্থায়, নিম্ফ অবস্থায় যে অবস্থায় থাকে, অর্থাৎ ঘাসফড়িং এর শেপটা যে অবস্থায় থাকে, পূর্ণাঙ্গ ঘাসফড়িংও জাস্ট কি হয়, ঠিক সেম শেপটাই থাকে, জাস্ট হচ্ছে তার অঙ্গ জিনিসগুলা পরিবর্তন হয়। আমি যদি চিত্রের মাধ্যমে এটা দেখাই, একটু চিত্রের মাধ্যমে যদি তোমরা দেখো একটু ক্লিয়ার হবে এটা। দেখো এখানের ক্ষেত্রে দেখা আছে চিত্র 3 এর মধ্যে যে ঘাসফড়িং এর রূপান্তরের ক্ষেত্রে নিম্ফ 1, প্রথমে দেখো নিষিক্ত ডিম, তারপর ব্লাস্টোকাইনেসিসের পরে পরিস্ফুটনরত দশা, তারপরে হচ্ছে নিম্ফে পরিণত হয়েছে। এই নিম্ফ থেকে দেখো, নিম্ফ থেকে ডিরেক্ট নিম্ফ 1, নিম্ফ 2, অর্থাৎ এই ঘাসফড়িং ছোট অবস্থায় যা ছিল পূর্ণাঙ্গ ঘাসফড়িংও ঠিক সেম ছিল, অর্থাৎ তার অর্গানগুলা বড় হয়েছে। কি হয়েছে, তার অর্গানগুলা বড় হয়েছে, কিন্তু তার কি হয় নাই, মানে হচ্ছে তার এটার কোনো পরিবর্তন হয় নাই। এখানের ক্ষেত্রে আরো একটা জিনিস মনে রাখবা, নিম্ফের ক্ষেত্রে কি হয়, নিম্ফ হচ্ছে তোমার পঞ্চমবার কুলস মোচনের পরে পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ রূপান্তরিত হয়। তাহলে এই পয়েন্টটা আমরা এখান থেকে একটু লিখতে পারি, পঞ্চমবার কুলস মোচনের পর, পঞ্চমবার কুলস মোচনের পর পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ রূপান্তর হয়। সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে তো প্রজাতি লিখছি, সম্পূর্ণ রূপান্তর হচ্ছে মৌমাছি ও প্রজাতি রূপান্তর। আর অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে লিখবা ঘাসফড়িং, তেলাপোকা যা যা আছে সবগুলাই হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আর সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে সিকোয়েন্সটা একটু মনে রাখবা, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। এবং যদি অসম্পূর্ণ রূপান্তর বলে, ডিমের পরে সর্বশেষ কি হবে, নিম্ফ হবে, নিম্ফ থেকে হচ্ছে ইমাগো, যেটাকে বলা হয় পূর্ণাঙ্গ দশায় রূপান্তরিত হবে। অর্থাৎ এর 4টা টার্ম আছে, এটার কি নাই, 4টা টার্ম নাই, একটা টার্ম কম, এটা হচ্ছে তোমার যে কোনো ধরনের এখানে কি নাই, লার্ভা দশা নাই। কিংসলি স্টেভস্টিন ভাইয়া প্রজাপতি হবে না, সরি মিস্টেক, সম্পূর্ণতে তো প্রজাপতি লিখছি।
আচ্ছা, যেহেতু তোমরা এগুলো বুঝছো বলছো, এর পাশাপাশি তোমরা ঘাস ফড়িং এর সংবেদী অঙ্গটা একটু দেখে নিবা, যেখানে 6 ধরনের সংবেদী অঙ্গ আছে: আলোক সংবেদী অঙ্গ, স্পর্শ সংবেদী অঙ্গ, গন্ধ সংবেদী অঙ্গ, স্বাদ সংবেদী অঙ্গ, তারপর হচ্ছে শ্রবণ সংবেদী অঙ্গ। এগুলো একটু তোমরা বই থেকে দেখে নিবা, ঠিক আছে? তারপর ঘাস ফড়িং এর রেচনতন্ত্রের ক্ষেত্রে কি কি জিনিস থাকে আমরা জানি। ঘাস ফড়িং এর রেচনতন্ত্র হচ্ছে মালপিজিয়ান নালিকা, এবং তাদের মধ্যে কি কি গ্রন্থি থাকে যদি বলা হয় সেক্ষেত্রে এগুলো একটু মনে রাখবা। কি কোষ আছে আমরা জানি, ইউরিকেট কোষ থাকে, ইউরিকেস গ্রন্থি থাকে, এগুলো একটু পড়ে নিবা। যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে পড়াই দিছি আমি। এবং এর পাশাপাশি আরো একটা জিনিস তোমরা মনে রাখবা, যে যদি বলা হয় প্রশ্বাস বা শ্বাস গ্রহণে কয় জোড়া স্পাইরাকল থাকে, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগে হচ্ছে কয় জোড়া স্পাইরাকল থাকে। আমরা মনে রাখবো প্রশ্বাস বা শ্বাস গ্রহণে হচ্ছে 4 জোড়া স্পাইরাকল ভূমিকা রাখে, তাহলে আর বাকি 6 জোড়া কোথায়? নিঃশ্বাস বা শ্বাস ত্যাগে। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, তোমাদের যে বক্ষদেশীয় অঞ্চলে থাকে 2 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, বাকি 8 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে উদরীয় অঞ্চলে। এবং আরো একটা পয়েন্ট আমি এখানে বলছি, প্রথম 4 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র প্রশ্বাস বা শ্বাস গ্রহণের সাথে জড়িত, বাকি 6 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগের সাথে জড়িত, ঠিক আছে? এবং তোমরা এখানে তোমাদের নেক্সট ক্লাসে, তোমাদের ক্লাসের আগে তোমাদের কাজ হচ্ছে তোমরা একটু ভালো করে এই ঘাস ফড়িং পার্টটা পড়ে নিবা। এবং এর পাশাপাশি আমি 2টা থেকে 3টা এমসিকিউ দিয়ে তোমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করব। দেখি ক্লাসটা কে কতটুকু বুঝছো, যদি আমি প্রশ্ন দিই সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবা। আমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে দিচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিগত সালের একটা প্রশ্ন আসছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, যে জিনিসটা বলছিলাম তোমাদেরকে সাথে সাথে প্রশ্নটা পাইছি, যেটা আসছিল প্রোক্টোডিয়ামের অংশ 9 কোনটি। আমি একটু আগেই পড়াইছি এটা। প্রোক্টোডিয়ামের অংশ 9 কোনটি? খুব দ্রুত আনসার করতে হবে। এক নম্বরে ছিল গ্রিজার্ড, 2 নম্বরে ছিল কুলন, 3 নম্বরে ছিল রেকটাম, 4 নম্বরে ছিল ইলিয়াম। দেখি সঠিক উত্তর কোনটা হবে, দেখি বলো। ঘাস ফড়িং প্রোক্টোডিয়ামের অংশ 9 কোনটি? খুব দ্রুত আনসার করতে হবে, ঠিক আছে? খুব দ্রুত আনসার করতে হবে, খুব দ্রুত কমেন্ট বক্সে জানাই দাও। আনিহা আরতি সবার আগে কমেন্ট করছো, গিজার্ট। তামির চৌধুরী 1, রাশিদা আক্তার আকি, খাতিজা নূপুর, তামান্নফি, গিজার্ট, টপ এন্ড কুলন। কুলন তো হওয়ার কথা না ভাইয়া, আমি আগেও পড়াইছিলাম। আমরা যে ঘাস ফড়িং এর পরিপাকতন্ত্রের ক্ষেত্রে কি বলছিলাম, একটা ছিল তোমার হচ্ছে পৌষ্টিক নালী ছিল, আর একটা ছিল পৌষ্টিক গ্রন্থি। দেখো পৌষ্টিক নালীর কি ছিল? 3টা অংশ ছিল। কি কি ছিল? অগ্রান্ত ছিল, মধ্যান্তর ছিল এবং পশ্চাতন্ত্র ছিল। এবং আর কি কি পয়েন্ট আমরা বলছিলাম? অগ্রান্ত এবং মধ্যান্তের সংযোগস্থলে কি থাকে? হেপাটিক সিকা থাকে। এবং মধ্যান্ত এবং পশ্চাতন্ত্রের সংযোগস্থলে কি থাকে বলছিলাম? আমরা বলছিলাম মালপিজিয়ান নালিকা থাকে। এবং মাঝখানে আরো একটা জিনিস বলছিলাম, মধ্যান্তের কি ছিল না? কোনো সাবডিভিশন ছিল না। এবং আমরা অগ্রান্তের ক্ষেত্রে বলছিলাম প্রথমে ছিল মুখছিদ্র ছিল, মুখবিবর ছিল, গলবিল ছিল, অন্ননালী ছিল, ক্রপ ছিল, গিজার্ড ছিল। এই গিজার্ডটা হচ্ছে তোমার কিসের অংশ? এটা, এই গিজার্ডটা হচ্ছে অ্যাস্টোমেডিয়ামের অংশ। অ্যাস্টোমেডিয়ামের আরেকটা নাম কি? অ্যাস্টোমেডিয়ামের আরেকটা নাম হচ্ছে অগ্রান্ত। এবং বাকি 3টার ক্ষেত্রে দেখো, কুলাম, কুলন, রেকটাম, ইলিয়াম, এই 3টাই হচ্ছে তোমার হচ্ছে প্রোক্টোডিয়াম বা হচ্ছে পশ্চাৎতন্ত্রের অংশ। এবং সর্বশেষ আমরা আরেকটা আলোচনা দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। লাস্ট 2 মিনিট। দেখো, আমরা ঘাস ফড়িং এর রক্ত সংবহনতন্ত্র আলোচনা করছিলাম, আমরা কিছু সাইনাস নিয়ে আলোচনা করি নাই। ঘাস ফড়িং এর কিছু সাইনাস থাকে যে রক্ত সংবহনতন্ত্র হৃৎপিণ্ডের মধ্যে। দেখো, আমরা যদি এভাবে চিত্রে এভাবে আঁকার চেষ্টা করি, সাইনাস গুলা কি কি?
দেখো ঘাসফড়িং এর আমরা রক্ত সংবহনতন্ত্র নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আরো একটা জিনিস আমরা আলোচনা করি নাই। প্রথমে দেখো ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে মনে রাখবো এটা হচ্ছে একটা এটা দুটি ব্যবধায়ক দ্বারা হচ্ছে তারা কি থাকে, আবৃত থাকে। দুইটি ব্যবধায়কটা কি এখানে মাঝখানে। দেখো আমরা ঘাসফড়িং এর একটা রক্ত সংবহনতন্ত্রের একটা শেপ আঁকার চেষ্টা করছি, এর মধ্যে কি কি থাকে, এরা হচ্ছে দুইটা ব্যবধায়ক, তারা 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 কি থাকে, বেষ্টিত থাকে এবং তাদের কি আছে, দুইটা দিক আছে। কি কি দিক? একটা হচ্ছে অঙ্কীয় দিক আর একটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। এখন এখানের মধ্যে কি কি জিনিস অবস্থান করে আমরা একটু মনে রাখবো। দেখো আমি উপরের দিকটার ক্ষেত্রে বলছিলাম এটা হচ্ছে তার পৃষ্ঠীয় দিক এবং এটার ক্ষেত্রে কি বলছিলাম, এটা হচ্ছে তার অঙ্কীয় দিক। মনে রাখবো আমরা উপরের দিকে মানে হচ্ছে পৃষ্ঠীয় দিকে অবস্থান করে হচ্ছে হৃদযন্ত্র। যেহেতু উপরের দিকে ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্রের উপরের দিকে যেহেতু এর কি অবস্থান করে, হৃদযন্ত্র অবস্থান করে, এই হৃদযন্ত্র অবস্থান করার কারণে এটার নাম দেওয়া হয়েছে পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো পেরিকার্ডিয়াল সাইনাসের অবস্থান হচ্ছে পৃষ্ঠীয় দিকে। আর যদি বলা হয় অঙ্কীয় দিক মানে হচ্ছে নিচের দিক, নিচের দিকের ক্ষেত্রে আমরা মনে রাখবো নিচের দিকে তাকে হচ্ছে স্নায়ুতন্ত্র। যেহেতু এখানে স্নায়ুতন্ত্র থাকে এজন্য এটার নাম দেওয়া হয়েছে পেরিনিউরাল সাইনাস। এবং মাঝ বরাবর যে অংশটা আছে এই অংশটার মধ্যে বিভিন্ন ধরনের তোমার রেচনতন্ত্র, পরিপাকতন্ত্র এগুলো অবস্থান করার কারণে এটার নাম দেওয়া হয়েছে পেরিভিসেরাল সাইনাস। তাহলে দেখো ঘাসফড়িং এর তিন ধরনের সাইনাস আছে। এই সাইনাসগুলা কি কি? একটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাসে কি অবস্থান করে, হৃদযন্ত্র অবস্থান করে। পেরিভিসেরাল সাইনাস বিভিন্ন ধরনের পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র এখানে অবস্থান করে মাঝ বরাবর। এবং সর্বশেষ আমি লিখছি হচ্ছে তার অঙ্কীয় দিক, অঙ্কীয় দিকে কি থাকে, স্নায়ুতন্ত্র থাকে, এই জন্য স্নায়ুর সাথে মিল রেখে এটার নাম দেওয়া হয়েছে পেরিনিউরাল সাইনাস। তাইলে আমরা একই সাথে সাথে ঘাসফড়িং এর যে তিনটা সাইনাস আছে এই সাইনাস নিয়েও আমরা আলোচনা শেষ করছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা যে জিনিসটা বলতে যাচ্ছে একদম সর্বশেষ হচ্ছে, এখন দেখো আমি বায়োলজি বইটা নিলাম, বায়োলজি বইটার মধ্যে তোমার কেন তুমি হচ্ছে বায়োলজি পাওয়ার বইটা কিনবা, দেখো একটা জিনিস চিন্তা করবা, তোমার হচ্ছে তুমি এমন একটা সহায়ক বুক তুমি নেওয়ার চেষ্টা করবা যে বইটার ক্ষেত্রে হচ্ছে তোমার একই সাথে লিখিত প্রস্তুতি হবে, একই সাথে এমসিকিউ প্যাটার্ন হচ্ছে এমসিকিউ প্রস্তুতিটা তোমার সম্পূর্ণ হবে। যদি আমরা চিন্তা করি বইটা কিভাবে সাজানো হয়েছে, যদি আমি যে কোনো একটা অধ্যায় নিলাম, ধরো আমি অধ্যায় যেহেতু আজকে পড়াচ্ছি ঘাসফড়িং যেহেতু পড়াইছি প্রাণীর পরিচিতি, দেখো প্রাণীর পরিচিতি যদি আমরা এভাবে শুরু করি, প্রথমে হচ্ছে প্রাণীর পরিচিতি আমি এখানে শুরু করলাম ঘাসফড়িং দিয়ে, ঘাসফড়িং এর পরে এখানে আছে, এরপরে দেখো ঘাসফড়িং এর ক্ষেত্রে এরপরে এখানে আলোচনা আছে হচ্ছে লিখিত প্রশ্ন, অর্থাৎ এই অধ্যায়ের সম্ভাব্য লিখিত প্রশ্নগুলো কি কি। এখানে আমি সর্বশেষ উপরে তোমার দিয়ে দিছি ঘাসফড়িং এর শ্রেণীবিন্যাসগত অবস্থানটা এবং ঘাসফড়িং এর দেহটা কয়টা অংশ বিভক্ত আমরা একটু আগে পড়াইছি, এভাবেও কি আসতে পারে, রিটেনটা আসতে পারে, এবং ওমাটিডিয়ামের গঠন এবং হচ্ছে বিভিন্ন অংশের কাজটা এটাও কি আসতে পারে, যেটা আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখাই দিচ্ছি। এরপরে এভাবে তোমার বিভিন্ন প্রশ্নগুলো আসতে পারে, ঠিক সেম ভাবে হচ্ছে রুই মাছের ক্ষেত্র, ঠিক সেম ভাবে হচ্ছে হাইড্রার ক্ষেত্র, প্রত্যেকটা অধ্যায় হচ্ছে তোমার প্রথমে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হচ্ছে প্রথমে শুরুতে দিছি, তারপরে হচ্ছে এই অধ্যায়ের সম্ভাব্য লিখিত প্রশ্নগুলা, এবং এই অধ্যায়ের সম্ভাব্য লিখিত প্রশ্ন শেষ করে এবার আমি দিছি হচ্ছে এমসিকিউ প্যাটার্নটা, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একদম প্রথম থেকে এ পর্যন্ত বায়োলজিতে কি কি প্রশ্ন আসছে সবগুলা প্রশ্ন আমি এখানে ইনক্লুড করে দিছি বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা করে, এবং সর্বশেষ তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক দিয়ে দিছি হচ্ছে একটা করে মডেল টেস্ট এবং হচ্ছে সম্ভাব্য প্রশ্নগুলি, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন হয় এটার জন্য একটা পার্ট রাখছি সম্ভাব্য প্রশ্ন বলি। তো এই জন্য এখন যেটা তোমাদের জন্য সুবিধা হবে হচ্ছে একই সাথে তোমাদের লিখিত প্রস্তুতিও হয়ে যাবে, একই সাথে তোমাদের কি হবে এমসিকিউ প্রস্তুতিটাও হয়ে যাবে। ভাইয়া পুঞ্জাক্ষী আর সরলাক্ষীর পার্থক্য মুখস্থ করতে হবে কি লিখিতর জন্য? জাস্ট পড়ে নিবা, ওইটা তেমন একটা ইম্পর্টেন্ট না। ভাইয়া বলছিল ভাইয়া পৃষ্ঠীয় দিকে কোন সাইনাস, আমি তিনটা সাইনাসের কথা বলছি, এই তিনটা সাইনাসের মধ্যে আবার কি বলছি, এরা দুইটা ব্যবধায়ক বা পর্দা দ্বারা কি আছে, বেষ্টিত আছে, এবং এখানে ক্ষেত্রে কি বলছিলাম আমি যদি একটা চিত্রের মাধ্যমে দেখাইছিলাম তার দুইটা দিক, একটা হচ্ছে পৃষ্ঠীয় দিক
আর একটা হচ্ছে অঙ্কীয় দিক। পৃষ্ঠীয় দিক মানে কি? উপরের দিক। এই পৃষ্ঠীয় দিকে কি অবস্থান করে? হৃদযন্ত্র অবস্থান করে। তাইলে এটাকে এই জন্য কি নাম দেওয়া হয়েছে? পেরিকার্ডিয়াল সাইনাস। নিচের দিকে মানে হচ্ছে অঙ্কীয় দিকে। অঙ্কীয় দিকে কি আছে? নার্ভ সিস্টেম, স্নায়ুতন্ত্র আছে। স্নায়ুতন্ত্র থাকার কারণে এটাকে নাম দেওয়া হয়েছে পেরিনিউরাল সাইনাস, এবং মাঝ বরাবর রেচনতন্ত্র অবস্থান করে, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে পেরিভিসেরাল সাইনাস। এগুলো সবগুলাই, এই সবগুলা পার্টই আমি আলাদা করে করে তোমাদেরকে দিছি। দেখো আমি যদি তোমাদেরকে একটু করে দেখাই, দেখো হিমোসিল, এখানে কি আছে? সাইনাস আছে। হিমোসিল পৃষ্ঠীয় এবং হচ্ছে অঙ্কীয় পর্দা দিয়ে তিনটে প্রকোষ্ঠ বা সাইনাসে বিভক্ত। এই সাইনাসগুলোর নাম দেওয়া আছে পেরিকার্ডিয়াল সাইনাস বা ডরসাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পৃষ্ঠীয় পর্দার নিচে পেরিনিউরাল বা এক্সটার্নাল সাইনাস। এই জিনিসগুলো দেখো এখানে দেওয়া আছে। এতে হৃদযন্ত্র অবস্থান করে, রেচন জননতন্ত্র ধারণ করে, এখানে স্নায়ুরজ্জু অবস্থান করে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবকিছুই দেওয়া আছে আলাদা আলাদা ভাবে। তাহলে তোমাদের এখানে কি মেন বইয়ের পাশাপাশি এটা পড়লে তোমাদের কি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর কোনো ধরনের যদি প্রশ্ন থাকে 2 মিনিটের মধ্যে প্রশ্ন করো, আমি হচ্ছে একটু পরেই হচ্ছে তোমাদেরকে রিপ্লাই দিব। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কি কি জিনিস এখান থেকে বুঝো নাই, একটু কমেন্ট বক্সে জানাও। ভাইয়া এমসিকিউ দেন। আচ্ছা, যেহেতু তুমি এমসিকিউ চাইছো, রিকোয়েস্ট করছো, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে তোমার 2টা এমসিকিউ দিচ্ছি। 2টা এমসিকিউ দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি। দেখো যেটা বলতে না বলতে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে প্রশ্নটা আসছিল, কিভাবে যে পড়ার টপিকস থেকে প্রশ্ন আসে। কোনটি ঘাসফড়িংয়ের হিমোসিলের, কোনটি ঘাসফড়িংয়ের সাইনাস নয়? এভাবে প্রশ্নটা আসছিল, সাইনাস নয়। এটা যে পারবে না তাকে হচ্ছে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। 1 নম্বরে ছিল পেরিকার্ডিয়াল সাইনাস, 2 নম্বর অপশনে ছিল পেরিভিসেরাল সাইনাস, 3 নম্বর অপশনে ছিল পেরিনিউরাল সাইনাস, 4 নম্বর অপশনে ছিল পেরিভেন্ট্রিকুলার সাইনাস। দেখি সঠিক উত্তর কোনটা হবে, একটু অপশন খুব দ্রুত কমেন্ট বক্সে জানাই দাও। হ্যাঁ, সবাই আনসার করছো ডি। রাফিউল আলম রাকিব ডি। হ্যাঁ, সবারই উত্তরই সঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছিল ঘাসফড়িংয়ের, আমি এখানে জাস্ট এটা মোছাই দিলাম। যদি বলা হয় ঘাসফড়িংয়ের, প্রশ্নটা একটু শুনো এবং আমি বলতেছি, ঘাসফড়িংয়ের হিমোসিলের, ঘাসফড়িংয়ের শ্বেতরক্তকণিকার বা শ্বেতকণিকার নাম কি? শ্বেতকণিকার নাম কি যদি বলা হয়, অর্থাৎ ঘাসফড়িংয়ের শ্বেতকণিকাকে কি নামে ডাকা হয়, সেক্ষেত্রে এটা অপশন ছাড়া দেখি কে আনসার করতে পারো খুব দ্রুত। ঘাসফড়িংয়ের শ্বেতকণিকার নাম কি? ঘাসফড়িংয়ের শ্বেতকণিকার নাম কি? হিমোসাইট। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসলে দেখতেছি সবাই মনোযোগ দিয়ে ক্লাস করার কারণে এই যে টপিকস যেগুলো তোমাদেরকে পড়াইছি সবগুলাই তোমরা কি করতে পারছো, আনসার করতে পারছো। তাহলে আজকের ক্লাস এখানেই থাক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অন্য একটা মজার টপিকস নিয়ে আলোচনা হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? ঘাসফড়িং নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা দেখলাম ঘাসফড়িং কি ছিল, আর্তপুরা পর্বের
প্রাণী ছিল। এবং ঘাস ফড়িং এর ক্ষেত্রে আমরা তাকে প্রথমে কয়টা অংশে বিভক্ত করছিলাম, একটা হচ্ছে ছিল বহিঃকঙ্কাল আর একটা ছিল দেহ, এবং দেহের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছিলাম। দেহের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, এখানে আছে হচ্ছে মস্তক, এখানে আছে বক্ষ এবং এখানে আছে উদর। আবার দেখো বক্ষ অংশের ক্ষেত্রে আমরা বলছিলাম অগ্রবক্ষ থাকে, মধ্যবক্ষ থাকে, পশ্চাৎ বক্ষ থাকে। এই বক্ষের আবার আলোচনা করছিলাম, বক্ষের ক্ষেত্রে কি থাকে, 3 জোড়া পা থাকে, 2 জোড়া ডানা থাকে এবং এর পাশাপাশি কি থাকে, 2 জোড়া স্পাইরাকল থাকে। তাহলে যেহেতু 2 জোড়ার কথা বলছি, বাকি 8 জোড়া কোথায় থাকে, উদরীয় অঞ্চলে। এবার আসো উদর নিয়ে আলোচনা। উদর কয়টা খণ্ডকের সমন্বয়ে গঠিত, 11টা খণ্ডকের সমন্বয়ে গঠিত। তার ক্ষেত্রে আমি কি বলছিলাম, এখানের ক্ষেত্রে প্রথম খণ্ডকটা কি বলছিলাম, অসম্পূর্ণ বলছিলাম। কেন তারা অসম্পূর্ণ, কারণ হচ্ছে তার স্থান নামটা কিসের সাথে সংযুক্ত আছে, পশ্চাৎ বক্ষের সাথে সংযুক্ত আছে। তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং আমরা আলোচনা করছিলাম পুঞ্জাক্ষী নিয়ে। পুঞ্জাক্ষীর একক কি ছিল, ওমাটিডিয়াম ছিল। ওমাটিডিয়ামের ক্ষেত্রে কয়টা অংশ ছিল, 10টা অংশ ছিল। আমরা সিরিয়াল ভাবে লিখছিলাম কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন কোষ। আমরা লিখছিলাম আইরিশ পিগমেন্ট, আবার রেটিনাল শীট, রেটিনুলার কোষ। আমরা লিখছিলাম র্যাবডোম, বৃত্তি পর্দা, স্নায়ুসূত্র। এবং এর মধ্যে আমরা দেখছিলাম হচ্ছে আমরা একটা সিকোয়েন্স দিছিলাম 2, 4, 7, অর্থাৎ 2 নম্বর কর্নিয়াজেন কোষ, 4 নম্বর ক্রিস্টালাইন কোন কোষ, 7 নম্বর হচ্ছে রেটিনুলার কোষ। এদের কোষের হচ্ছে নাম্বার, এদের কোষের সংখ্যা, অর্থাৎ কর্নিয়াজেন কোষের সংখ্যা 2, তারপর হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা হচ্ছে 4, তারপর হচ্ছে রেটিনুলার কোষের সংখ্যা হচ্ছে 7। এবং আমরা কি বলছিলাম, আইরিশ পিগমেন্ট আবরণ রেটিনাল শীট আমরা মনে রাখছিলাম সতত্ব দিয়ে। সতত্ব মানে কি, যদি হয় স্তিমিত আলো তাহলে তারা কি হবে, সংকুচিত হবে। যদি হয় সংকুচিত তাহলে ঘাস ফড়িং কেমন প্রতিবিম্ব গঠন করে, সুপারপজিশন। ঠিক বিপরীতটা চিন্তা করো, যদি হয় উজ্জ্বল আলো তাহলে তারা কি হবে, পিউপিলটা প্রসারিত হবে। যদি হয় প্রসারিত তাহলে তারা কি প্রতিবিম্ব গঠন করবে, অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠন করবে। অ্যাপোজিশনের একটা নাম কি ছিল, মোজাইক প্রতিবিম্ব। এই গেল আমাদের পুঞ্জাক্ষীর আলোচনা। এবং যদি বলা হয় পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টা, 2টা। এবং উমাটিডিয়ামের সংখ্যা কয়টা, সেক্ষেত্রে আমরা বলছিলাম 1500 থেকে 1800, কোন বইয়ে আছে কত, 2000। তাহলে দেখো এরপরে আমরা আবার কি আলোচনা করছিলাম, ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র আলোচনা করছিলাম। তার মধ্যে কি কি আছে, হিমোসিল্প আছে, হিমোলিম্ফ আছে, রক্তবাহিকা আছে। এই হিমোসিল্প হচ্ছে আবার যদি বলা হয় হিমোসিল কয়টা প্রকোষ্ঠে বিভক্ত, সেক্ষেত্রে আমরা বলতে পারি 3টা প্রকোষ্ঠে বিভক্ত। এই হিমোসিলের মধ্যে কি আছে, সাইনাস আছে। কি কি সাইনাস যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা একে দেখাইছি, একটা হচ্ছে পৃষ্ঠীয় দিক, আরেকটা হচ্ছে অঙ্কীয় দিক, আরেকটা হচ্ছে মাঝ বরাবর। পৃষ্ঠীয় দিকে কি থাকে, হৃদযন্ত্র থাকে, এই জন্য একে বলা হয়েছে কি, পেরিকার্ডিয়াল সাইনাস। নিচের দিকে কি থাকে, স্নায়ুতন্ত্র থাকে। স্নায়ুতন্ত্র থাকার কারণে এটাকে কি নাম দেওয়া হয়েছে, পেরিনিউরাল সাইনাস। মাঝ বরাবর কি থাকে, বিভিন্ন রেচনতন্ত্র থাকে, এই জন্য একে নাম দেওয়া হয়েছে পেরিভিসেরাল সাইনাস। তাহলে এই গেল আমাদের সাইনাসের আলোচনা। এবং আমরা আলোচনা করছিলাম ঘাস ফড়িং এর পৌষ্টিকতন্ত্র নিয়ে। পৌষ্টিকতন্ত্রের মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা ছিল পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী আবার 3টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে অগ্রান্ত, একটা হচ্ছে মধ্যান্তর এবং একটা হচ্ছে পশ্চাতন্ত্র। আবার আমরা বলছিলাম অগ্রান্ত এবং মধ্যান্তরের সাথে কি আছে, একটা সংযোগ আছে, অর্থাৎ অগ্রান্ত মধ্যান্তরের সংযোগস্থলে কি অবস্থান করে, হ্যাপাটিক সিকা অবস্থান করে। হ্যাপাটিক সিকার একটা নাম কি, গ্যাস্ট্রিক সিকা। এরপর আমরা বলছিলাম মধ্যান্তর এবং পশ্চাতন্ত্রের সংযোগস্থলে কি থাকে, মালপিজিয়ান নালিকা থাকে। মালপিজিয়ান নালিকা কি, মালপিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের হচ্ছে রেচনতন্ত্র। এরপরে দেখো আমরা অগ্রান্ত নিয়ে আলোচনা করছিলাম। অগ্রান্তের ক্ষেত্রে কি কি জিনিস ছিল, অগ্রান্ত শুরু হয় কি দিয়ে, মুখছিদ্র দিয়ে। মুখছিদ্র পরে কি ছিল, মুখবিবর ছিল। মুখবিবরের পরে কি বলছিলাম, মুখছিদ্র, মুখবিবর বা মুখগহ্বর, গলবিল, অন্ননালী হয়ে ক্রপ গিজার্ড পর্যন্ত শেষ। এবং আমরা আলোচনা করছিলাম পশ্চাতন্ত্র নিয়ে। পশ্চাতন্ত্রের আরেকটা নাম কি, প্রোক্টোডিয়াম। এখানে কি কি অংশ আছে, ইলিয়াম আছে, কোলন আছে, রেকটাম আছে বা মলাশয় আছে। এবং সর্বশেষ অংশের নাম কি ছিল, পায়ুছিদ্র ছিল। এইগুলো আমাদের হচ্ছে টোটাল একটা আলোচনা। এবং আমরা দেখছিলাম রূপান্তর নিয়ে আমরা আলোচনা করছিলাম, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা 4টা উপাদান থাকে, আমরা বলছিলাম ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। কাদের ক্ষেত্রে হয়, মৌমাছি। আর হচ্ছে প্রজাতি রূপান্তর হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা মনে রাখবো ঘাস ফড়িং, তেলাপোকা, এদের রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে মুখপাঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। মুখপাঙ্গের হচ্ছে 5টা অংশ, এই অংশগুলো একটু বই থেকে দেখে নিবা। কি কি আছে, ল্যাব্রাম আছে, ম্যাক্সিলা আছে, ম্যান্ডিবল আছে, ল্যাবিয়াম আছে, হাইপোফ্যারিংস আছে। হাইপোফ্যারিংসের একটা নাম কি, উপজিহ্বা আছে। ল্যাব্রাম দেখতে কেমন, এগুলো একটু মনে রাখবা। ম্যাক্সিলা দেখতে কেমন, ম্যান্ডিলা কি আছে, মাসেল আছে, অ্যাবডাক্টর মাসেল আছে, অ্যাডাক্টর মাসেল আছে। তারপর ল্যাব্রাম দেখতে কিসের মতো, চাপা চাকতির মতো, এটা একটু মনে রাখবা। বা চাপা আকৃতিরও বলে, চাপা চাকতির মতো, এটাই সবচেয়ে সুবিধা হয়। তারপর এখানে আমরা বলছিলাম ম্যাক্সিলারি পাল্পের কথা আমরা বলছিলাম। আমরা ম্যাক্সিলার ক্ষেত্রে কি ছিল, ম্যাক্সিলার ক্ষেত্রে কি ছিল, ম্যাক্সিলার আবার আমরা দেখছিলাম তাদের মধ্যে কি আছে, 5টা অংশ আছে, যেখানে আছে কার্ডো, অ্যাস্টাইপস, লেসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প,
তো এই ম্যাক্সিলারি পাল্পের ক্ষেত্রে আরো একটা পাল্প আছে ঘাস ফড়িং এর ক্ষেত্রে, এটা হচ্ছে ল্যাবিয়াল পাল্প। ল্যাবিয়াল পাল্প কোথায় থাকে? ল্যাবিয়ামে থাকে। ল্যাবিয়াম নিয়ে আলোচনা করো। ল্যাবিয়ামের মধ্যে কি কি অংশ থাকে? একটা হচ্ছে ম্যান্টাম, আর একটা হচ্ছে সাবমেন্টাম। এর পাশাপাশি এখানে কি আছে? নরনশীল লিগুলি আছে, এবং আর কি আছে? ল্যাবিয়াল পাল্প আছে। এই গেল ঘাস ফড়িং এর মুখপাঙ্গ নিয়ে আলোচনা। তাহলে এই গেল টোটাল আমাদের আজকে ঘাস ফড়িং এর আলোচনা। তাইলে সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই থাকুক। আল্লাহ হাফেজ।